হ্যালো গাইস, হ্যালো 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 হ্যালো। সব কিছু কি ঠিকঠাক আছে? আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে? আমাকে কি ঠিকঠাক দেখা যাচ্ছে? ইজ এভরিথিং অল রাইট? আই হোপ সো। দাঁড়াও একবার চেক করে নিবো জাস্ট। ইয়া, হ্যালো গাইস, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দোয়া আমি আছি মোটামুটি ঠিকঠাক। সাউন্ড একটা বার চেক করবো। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। লাভ ইউ দাদা, লাভ ইউ ব্যাক ম্যান, লাভ ইউ ব্যাক। কি অবস্থা? আচ্ছা শুনো, আমাদের লাস্ট ক্লাসে ভেক্টর শেষ হয়ে গেছে, ঠিক আছে? আমরা আজকে আইডিয়াল গ্যাস শুরু করতেছি। এখন তোমরা বলতে পারো যে ভাই কেন আইডিয়াল গ্যাস? তার প্রথম কারণ হলো আইডিয়াল গ্যাসের স্লাইড আমার কাছে রেডি ছিল। এটা হলো মেইন। কল দেয় কে ভাই? হ্যালো, হ্যাঁ কে? নমস্কার। হ্যাঁ ভাই বলো। হ্যাঁ, ওটা হয় না এখনো। গ্রুপে দিয়েছো না পেজে দিয়েছো? তুমি কি মানে তুমি কি পোস্ট দিছো টাইপের এরকম কিছু? না না, পোস্ট না, তুমি মেসেজ দাও আমাদের পেজে, ফিজিক্স অফ স্টুপিড। কবে দিয়েছো? রিপ্লাই দেয় না? এটা কেমনে হয়? এটা তো অসম্ভবই না। হ্যাঁ, আমি কিন্তু অ্যাকচুয়ালি ক্লাসের মধ্যে, তুমি একটু তাড়াতাড়ি বললে ভালো হয়। আচ্ছা আমি তোমাকে একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কল দাও। 01326, লেখো 326 100 878। ঠিক আছে, এটা আমাদের হেল্পলাইন নাম্বার, তুমি নাম্বারে কল দাও। ওকে ওকে, এখানে কল দিয়ে বলো, এখনই করে দিবে, সমস্যা নেই। ঠিক আছে, ওকে ভাই। হ্যালো গাইজ, হ্যালো, সরি সরি শুরুতেই কল চলে আসে, কি একটা ঝামেলা। যাই হোক, হ্যালো দাদা, হ্যালো দাদা, বলেন বলেন, কি চাস কি চাস? এমনি করে দাদা দাদা করে ডাকিস কেন? কি চাচ্ছিস তোরা, কি চাচ্ছিস? কেমন আছেন দাদা? ভালো আছি। আচ্ছা, প্রথম কথা হলো বড় ভাইদের অবস্থা দেখতেছো তো, 23 ব্যাচের বাচ্চাগুলোর অবস্থা দেখতেছো। কোথাও তেমন কঠিন প্রশ্ন হচ্ছে না, ঠিক আছে? সো অতিরিক্ত কঠিন প্রশ্ন সলভ করা বাদ রাখো। বাদ রাখতে বলতেছি না, করো, বাট আগে সহজ জিনিস যেগুলো অবভিয়াস জিনিস সেগুলো পড়া শেষ করে তারপর, ঠিক আছে? শুধু কঠিন প্রিপারেশন নিয়ে গেলে কিন্তু হচ্ছে না, ঠিক আছে? সো আপনার প্রথমে যেগুলো অবভিয়াস জিনিস সেগুলোর প্রিপারেশন নিতে হবে। দেন যদি এক্সট্রা সময় থাকে তারপর আপনি কঠিন জিনিসপাতি পড়বেন, ঠিক আছে? আর যেখানে আমি এটা যেখানে লিখতেছিলাম সেটা হলো কেন চ্যাপ্টার 10 পড়াচ্ছি, কারণ চ্যাপ্টার 10 এর স্লাইড আমার কাছে রেডি ছিল, তো ভাবলাম যে কালকে ক্লাসটা নিয়ে নেই, চ্যাপ্টার 10টা নিয়ে নেই, যেহেতু স্লাইড রেডি আছে, ঠিক আছে? আর আমরা একটু প্রথম দিকে একটু সহজ সহজ যে চ্যাপ্টারগুলো যেগুলো সবাই পড়ে সেগুলো আগে শেষ করব, যেগুলো থেকে তোমাদের অ্যান্সার করার প্রবাবিলিটি বেশি। যেমন ধরো চ্যাপ্টার 2 আমরা শেষ করেছি, চ্যাপ্টার 10টা শেষ করব, ওকে? এবং আরেকটা চ্যাপ্টার আমি এই সপ্তাহের মধ্যেই শেষ করার চেষ্টা করব, মানে আমি এই সপ্তাহের মধ্যে আরো, মানে এই চ্যাপ্টার সহ আরো একটা চ্যাপ্টার, মানে টোটাল 3টা চ্যাপ্টার তোমাদেরকে আমি শেষ করে দিয়ে যাব। ঈদের আগে এসে আরো একটা বা 2টা চ্যাপ্টার করাবো, ওকে? আর মাঝখানে তো আমার পরীক্ষা আগেই বলছিলাম, সো ওই টাইমটা ওভাবে পড়ানো হবে না, বাট আমি তোমাদের মোটামুটি যদি ঈদের আগে 4টা বা 5টা চ্যাপ্টার শেষ করে দিতে পারি তাহলে আই গেস তোমাদের জন্য একটু কনভিনিয়েন্ট হয়, কারণ আমাদের দুটো কল দিচ্ছে ভাই। আমি ওরা নাম্বার দিলাম, কি ও কল দিচ্ছে আমার নাম্বারে ভাই? উফ, দাঁড়া, আমি পোলারে শান্ত করে নিই, মানে দুনিয়ার সব জায়গায় কল দিয়ে যাচ্ছে, পোলাপান আসলে একটু, মানে এদেরকে বোঝানো টাফ। বাহ, ইউ ডু নট হ্যাভ সাফিসিয়েন্ট ব্যালেন্স, ওয়াও। দাঁড়াও, আমি ইমার্জেন্সি ব্যালেন্স ধরে শান্ত করে নিই, নাহলে আমার ফোনে খালি ফোন আসতেই থাকবে। একটা মিনিট। মানে মানুষজনকে আসলে কি বলবো, আমি বললামও ক্লাসের মধ্যে, ও স্টিল আমাকে কল দিয়ে যাচ্ছে। কি অবস্থা! দাঁড়াও, মানে ওই লাইভ কেটে যাবে, নাহলে কিচ্ছু করার নাই, অপেক্ষা করো। ও যে কোন নাম্বারে কল দিছে, কি যে করতেছে ও আসলে। ঠিক আছে, ওকে, সমস্যা নেই, পুরা ক্লাসের মুডটাই নষ্ট করে দিল শুরুতে। যাই হোক, সমস্যা নেই। মাথাটা পুরা মানে খারাপ করে দিল ক্লাসের শুরুতে। আমি এত সুন্দর একটা মুড নিয়ে ক্লাস নিতে আসছিলাম, দেখ দাঁড়া, কে কল দিল ভাই? এই পোলাটা কে ভাই? দাঁড়, এই দেখো সব ঠিক আছে কিনা, ক্লাস শুরু করবো। পুরো আলোচনার ব্যাপারটাই নষ্ট করে দিচ্ছে। আমার নাম তো নেন, হ্যাঁ ফাহিম, ঠিক আছে। চ্যাপ্টার 10 হাফ করছিলাম, বাকিগুলো পারি না, ক্লাস কি করবো এখন? মানে বেসিকটা ক্লিয়ার থাকলে ভালোই তো, বাট স্টিল করে দেখো, যদি বুঝতে পারো তাহলে তো ভালো, বাট আমি অবশ্যই সাজেস্ট করবো এইসব ওয়ান শট ক্লাস করার আগে একাডেমিক ক্লাসটা করার জন্য, কারণ তোমার বেস যদি দুর্বল হয় এইসব ওয়ান শট ক্লাস, এইসব শর্টকাট করে কোনো লাভ নাই। দুই একটা পরীক্ষা পার পাওয়া যেতে পারবা, সবগুলা পার পাওয়া একটু কঠিন হয়ে যাবে, ঠিক আছে? এই মাত্র আসলাম, ধন্যবাদ ধন্যবাদ আসার জন্য। আমরা ক্লাসটা শুরু করে দেই, ওকে? সো আমরা আজকের ক্লাসে যেটা পড়বো সেটা হলো
আদর্শ গ্যাস নিয়ে একদম ডিটেইলস স্টাডি হবে আজকে। মোটামুটি আদর্শ গ্যাসের থিওরিটিক্যাল যা যা আছে সবকিছু আমি একবার করে বলে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো প্রথম কথা হলো আমাদের এই বাস্তব জীবনে কিন্তু দুই রকমের গ্যাস নিয়ে আলোচনা হয়, একটা হলো আদর্শ গ্যাস আর একটা হলো বাস্তব গ্যাস। কেমিস্ট্রিতে তোমাদের বাস্তব গ্যাস নিয়ে আলোচনা আছে, বাট ফিজিক্সের মধ্যে বাস্তব গ্যাস নিয়ে কোনো আলোচনাই নেই। আমাদের ফিজিক্সে আলোচনা আছেই শুধুমাত্র কি নিয়ে, আদর্শ গ্যাস নিয়ে। এখন যখন আমরা আদর্শ গ্যাস নিয়ে পড়তে যাব তখন আগে থেকে আমাদের কয়েকটা ব্যাপার মেনে নেওয়া লাগবে, এগুলোকে বলা হয় আদর্শ গ্যাসের স্বীকার্য। মানে এই জিনিসগুলো মেনে নিয়ে তারপর আমরা আদর্শ গ্যাস নিয়ে পড়াশোনা করব। যেমন তার মধ্যে কয়েকটা জিনিস হলো, আদর্শ গ্যাসের অণুগুলার যে তোমার আয়তন সেটা পাত্রের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়। মানে আদর্শ গ্যাসের অণুগুলার আয়তনকে কনসিডার করা হয় না। আদর্শ গ্যাসের কোনো বিভব শক্তি কনসিডার করা হয় না। আদর্শ গ্যাসের মধ্যে যা আছে তা পুরাটাই হলো আদর্শ গ্যাসের গতিশক্তি। আদর্শ গ্যাসের যে কণাগুলো আছে বা আচ্ছা আজান দিচ্ছে, আজানটা শেষ হোক, আমার মাথাটাও একটু ঠান্ডা হোক। গাইস আমরা 2 মিনিট অপেক্ষা করি, আজানও শেষ হোক, আমার মাথাটাও একটু ঠান্ডা হোক। এর মধ্যে ওই ছেলেটা ফোন দিলে, আমি ছেলেটার সাথে কথা বলে আসি, 2 মিনিট দাঁড়াও। ওকে ফাইন, আমরা আসি একটু আদর্শ গ্যাসে। আদর্শ গ্যাসের যে অনুস্বীকার্যগুলো আমাদের আগে থেকেই মেনে চলতে হবে, মানে আদর্শ গ্যাস নিয়ে আপনি যখন স্টাডি করতে যাবেন এই ব্যাপারগুলা রাজি হয়েই তারপর আপনার স্টাডি করা লাগবে, ঠিক আছে? ব্যাপারগুলো আমি আরেকটা রিডিং করে যাই। গ্যাসের কণাগুলোর মধ্যে কোন রকম আন্তঃআণবিক আকর্ষণ বল বা বিকর্ষণ বল আমরা কনসিডার করব না। যেমন তুমি যদি নর্মালি চিন্তা করো যে প্রত্যেকটা গ্যাসের কণার মধ্যে কিন্তু একটা বল থাকবে, অবশ্যই থাকবে। সেটা আন্তঃআণবিক আকর্ষণ বল হইতে পারে, বিকর্ষণ বল হইতে পারে, ডিপেন্ড করতেছে তারা আসলে কতটা দূরত্ব অবস্থান করতেছে তার উপর, ঠিক আছে? ওকে,
ওকে, সো সেই বল আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে কনসিডার করি না, করলে আদর্শ গ্যাসের যে ফর্মুলাগুলো সেগুলো খাটানো যাবে না, ঠিক আছে। সেকেন্ড যেটা, পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের কণার আয়তন খুবই নগণ্য, মানে আমরা এখানে গ্যাসের কণার যে আয়তনটা আলাদাভাবে সেটার কনসিডার করি না, আমরা ধরেই নেই পাত্রের যে আয়তন সেটাই আমাদের আদর্শ গ্যাসের আয়তন, কারণ আদর্শ গ্যাস পুরো পাত্র জুড়েই বিচরণ করে, ঠিক আছে। 3 নাম্বার যেটা, কণাগুলোর উপর গ্র্যাভিটির কোনো ইফেক্টকে কনসিডার করা হয় না, আর যেহেতু গ্র্যাভিটির কোনো ইফেক্ট কনসিডার করা হয় না, এর জন্য কণাগুলোর মধ্যে কোনো রকম বিভব শক্তি নাই, ওকে। আমরা ধরেই নেই কণাগুলোর মধ্যে কোনো রকম বিভব শক্তি নাই, যা আছে পুরোটাই কি গতিশক্তি। তাহলে ধরো এটা একটা আদর্শ গ্যাসের কণা, ধরো কথার কথা এটা একটা আদর্শ গ্যাসের কণা, আমি বললাম ওর মোট শক্তি কত, বল ওর মোট শক্তি কত হবে, ওর মোট শক্তি হবে ওর বিভব শক্তি প্লাস ওর গতিশক্তি, ঠিক আছে। একটা আদর্শ গ্যাসের কণার মোট শক্তি কত হবে, ওর বিভব শক্তি প্লাস ওর গতিশক্তি, কিন্তু আদর্শ গ্যাসের কণার তো কোনো বিভব শক্তি নেই, তার মানে ওর বিভব শক্তি কত, 0, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ওর টোটাল এনার্জি হবে ওর গতিশক্তির সমান, তার মানে আদর্শ গ্যাসের ক্ষেত্রে টোটাল এনার্জিও যা, আদর্শ গ্যাসের গতিশক্তিও তাই, ঠিক আছে। এন্ড এর বাইরে আরো দুটো আমাদের একটু মাথায় রাখতে হবে, সেটা হলো আদর্শ গ্যাসের কণার যে গতিটা, সেই গতিটা হলো র্যান্ডম মোশন। র্যান্ডম মোশন মানে কি, ধরো কথার কথা তোমার কাছে একটা পাত্রে অনেকগুলো আদর্শ গ্যাসের কণা আছে, এরকম 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 এরকম, এই কণাটা এই মুহূর্তে কোন দিকে যাবে, কার সাথে সংঘর্ষে লিপ্ত হবে, সেটা আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব না। এই টাইপের গতিকে বলা হয় র্যান্ডম মোশন, মানে এরা ইচ্ছা মতো যেদিক খুশি ছোটাছুটি করে, ওকে। এদের গতি আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব না, এর জন্য আদর্শ কণার গতি কিরকম, র্যান্ডম মোশন, ওকে। এবং ফাইনালি এখানে কণাগুলা কি একে অপরকে ধাক্কা দিবে না, পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে। এটা কোন টাইপের সংঘর্ষ হয়, এটা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ। কোন টাইপের সংঘর্ষ হয়, স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ মানে কি, মানে গতি শক্তির সংরক্ষণশীলতার নীতিও খাটবে এবং একই সাথে ভরবেগের সংরক্ষণশীলতার নীতিও খাটবে, ঠিক আছে। সো এই 6টা যে স্বীকার্য আছে এটা একটু আমাদের মাথায় রাখতে হবে আদর্শ গ্যাস নিয়ে পড়ার সময়, কারণ এই স্বীকার্যগুলো সব সময় আদর্শ গ্যাস মেনে চলে, ওকে গুড। এবার আসো আদর্শ গ্যাসের প্রপার্টি। আদর্শ গ্যাসের যে তাপমাত্রিক যে প্রপার্টি গুলো আছে সেগুলো নিয়ে আমাদের একটু স্টাডি করা লাগবে। মেইনলি 3টা প্রপার্টি নিয়ে আমাদের স্টাডি করা লাগে, একটা হলো চাপ, একটা হলো আয়তন, আর একটা হলো তাপমাত্রা, আরো একটা আছে মোল সংখ্যা, সেটা তোমরা অলরেডি জানো। সো প্রথম কথা হলো আদর্শ গ্যাসের চাপ কি জিনিস। আপনি যখন একটা পাত্রের মধ্যে আদর্শ গ্যাসকে রাখবেন, তারা কি করবে, ছোটাছুটি করবে। যেমন এই পাত্রের মধ্যে যদি আদর্শ গ্যাস থাকে, ধরো কথার কথা এখানে আদর্শ গ্যাস আছে এই এই, ঠিক আছে, এরকম এরকম, এরা কি করতেছে, র্যান্ডমলি ছোটাছুটি করতেছে। এরা যখন র্যান্ডমলি ছোটাছুটি করবে, এরা কি পাত্রের দেয়ালে বা পাত্রের গায়ে ধাক্কা দিবে না, অবশ্যই দিবে। যখন গিয়ে ওরা পাত্রের গায়ে বা পাত্রের দেয়ালে ধাক্কা দিবে, তখন তারা কি করবে, পাত্রের দেয়ালের উপর বল প্রয়োগ করবে। দ্যাট মিনস একটা পাত্রের মধ্যে অবস্থিত আদর্শ গ্যাসের কণাগুলা কন্টিনিউয়াসলি পাত্রের দেয়ালে বল প্রয়োগ করে যাচ্ছে। সেই বলকে যদি তুমি দেয়ালের এরিয়া দিয়ে ভাগ করো, কি পাবা, এই কণাগুলা দেয়ালের উপর কতখানি চাপ প্রয়োগ করে সেটা পাবা। তার মানে আদর্শ গ্যাসের কণাগুলা কিন্তু কন্টিনিউয়াসলি মোশনে থাকার কারণে পাত্রের দেয়ালে চাপ প্রয়োগ করতে থাকে, এটাকেই আমরা বলি আদর্শ গ্যাসের চাপ, ঠিক আছে। তাহলে আদর্শ গ্যাসের চাপ কি জিনিস, পাত্রের মধ্যে অবস্থিত আদর্শ গ্যাসের কণাগুলা পাত্রের দেয়ালে যে বলটা প্রয়োগ করে বা একক ক্ষেত্রফলে যে বলটা প্রয়োগ করে, সেটাই হলো ওই আদর্শ গ্যাসের কণার চাপ, বুঝছেন। এখন এই চাপের একক বিভিন্ন রকম হয়। এসআই ইউনিট যেটা, সেটা হলো নিউটন পার মিটার স্কোয়ার্ড অথবা প্যাসকেল, ঠিক আছে, নিউটন পার মিটার স্কোয়ার অথবা প্যাসকেল। এছাড়া অন্যান্য ইউনিটও দেওয়া থাকতে পারে, এটিএম এ দেওয়া থাকতে পারে, বারে দেওয়া থাকতে পারে, টরে দেওয়া থাকতে পারে, মিলিমিটার, পারদ চাপ, বিভিন্নভাবে দেওয়া থাকতে পারে। কেমিস্ট্রিতে তোমরা এগুলো ভালো মতো পড়ছো। ফিজিক্সে আমাদের মেইনলি এটিএমটা লাগে, ঠিক আছে। 1 এটিএম সমান কত প্যাসকেল বা কত নিউটন পার মিটার স্কোয়ার, 101.325 নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। 1 অ্যাটমসফেরিক প্রেসার বা 1 এটিএম সমান কত নিউটন পার মিটার স্কোয়ার, 101.325 নিউটন পার মিটার স্কোয়ার। অথবা তুমি যদি এটাকে মিলিমিটার পারদ চাপে প্রকাশ করতে চাও, ইন দ্যাট কেস 1 এটিএম সমান 760 মিলিমিটার পারদ চাপ, ঠিক আছে, একদম সহজ। সো এককের কনভার্সন গুলো আমাদের মাঝে মধ্যে লাগবে, কারণ ম্যাথ করার সময় আমরা নরমালি এসআই ইউনিটের ভ্যালুগুলো ইউজ করি। তোমাকে যদি অন্য কোনো ইউনিটে দিয়ে দেয়, সেটাকে কিন্তু এসআই ইউনিটে কনভার্ট করে নিতে হবে। দ্যাট মিনস নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেলে কনভার্ট করে নিতে হবে, তারপর ম্যাথ করতে হবে, বুঝছেন, গুড। এবার আসেন আয়তন। একটা আদর্শ গ্যাসকে যদি আপনি পাত্রের মধ্যে রাখেন, সেই গ্যাস কি করে, পাত্রের পুরাটা দখল করে। ধরো আমি যে রুমের মধ্যে আছি, এই রুমের মধ্যে যদি একটু অক্সিজেন এনে ছেড়ে দেওয়া হয় বা একটু হাইড্রোজেন গ্যাস এনে ছেড়ে দেওয়া হয়, কি হবে, গ্যাসটা পুরা
পুরা রুমে ছড়ায় যাবে। তখন এই গ্যাসের আয়তন কোনটা হবে বলো তো? এই রুমের আয়তনটাই হবে গ্যাসের আয়তন। দ্যাট মিনস আপনি গ্যাসকে যে পাত্রের মধ্যে রাখবেন সেই পাত্রের যে আয়তন সেইটাই গ্যাসের আয়তন। ওকে, তাহলে গ্যাসের আয়তন বলতে আমরা কি বুঝবো? গ্যাসকে যে পাত্রের মধ্যে রাখা হচ্ছে সেই পাত্রের আয়তন। ওকে, এর জন্যই লেখা হয়েছে পাত্রের আয়তন ইজ ইকুয়ালস টু গ্যাসের আয়তন। এখন এই আয়তনের এসআই ইউনিট কি? আয়তনের এসআই ইউনিট হলো মিটার কিউব। বাট তুমি অনেকবার দেখবা যে তোমাকে গ্যাসের আয়তন দিয়ে দিচ্ছে সেন্টিমিটার কিউবে, তোমাকে দিয়ে দিচ্ছে লিটারে। এগুলাকে মিটার কিউবে কনভার্ট করা শিখতে হবে এবং এটা খুব সোজা। দেখো সেন্টিমিটার কিউবকে কিভাবে মিটারে কনভার্ট করবা। আমাকে একটা কথা বলো তো, 1 মিটার সমান কত সেন্টিমিটার? 1 মিটার সমান 100 সেন্টিমিটার। ঠিক আছে, তোমার কোন কনভার্সন লাগবে? সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে, রাইট? তাহলে দুই পাশে কিউব করে দাও, তাহলে তো মিটার কিউব আর সেন্টিমিটার কিউবের সম্পর্ক চলে আসে। দুই পাশে যদি আমরা কিউব করে দেই তাহলে কি দাঁড়াচ্ছে? 100 সেন্টিমিটার হোল কিউব। দ্যাট মিনস 1 মিটার কিউব ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, এই হলো মিটার কিউব এবং সেন্টিমিটার কিউবের মধ্যে সম্পর্ক। মাঝে মধ্যে আপনাকে আয়তন সেন্টিমিটার কিউবে দিয়ে দিবে, সেটাকে 10 টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করে দিবেন, ভাগ করলেই সেই আয়তনটা মিটার কিউবে চলে আসবে। ওকে, আবার মাঝে মধ্যে আয়তন তোমাকে দিয়ে দিবে লিটারে। লিটার থেকে কিভাবে কনভার্ট করবা? দেখো 1 লিটার সমান হলো 1 ডেসিমিটার কিউব। এটা মাথায় রাখতে হবে। 1 লিটার সমান কি? 1 ডেসিমিটার কিউব। এবার বলো 1 মিটার সমান কত ডেসিমিটার? 1 মিটার সমান হলো ভাইয়া 10 ডেসিমিটার। তাহলে দুই পাশে কিউব করো, 1 মিটার কিউব ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 3 ডেসিমিটার কিউব। আবার 1 ডেসিমিটার কিউব সমান কি? 1 লিটার। দ্যাট মিনস 1 মিটার কিউব ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 3 লিটার। ঠিক আছে, 1 মিটার কিউব ইজ ইকুয়ালস টু হোয়াট? 10 টু দি পাওয়ার 3 লিটার। এই দুটো সম্পর্ক আপনার একটু মাথায় রাখতে হবে। সেন্টিমিটার কিউব আর মিটার কিউবের মধ্যে কি সম্পর্ক এবং লিটার আর মিটার কিউবের মধ্যে কি সম্পর্ক, আর এই কনভার্সন আপনার অনেকবার লাগবে এবং এটা মুখস্থ করার কিছু নাই যে এভাবে কিউব কিউব করে তুমি বের করতে পারবা, কোনো প্যারা নাই। ওকে, গুড। তাহলে আয়তন এবং চাপ গেল। এবার আসো তাপমাত্রা। তাপমাত্রা বলতে আমরা কি বুঝবো? আদর্শ গ্যাসের তাপমাত্রা মানে কি? আদর্শ গ্যাসকে তুমি যে পাত্রের মধ্যে রাখবা সেই পাত্রের যে টেম্পারেচার সেটাই আদর্শ গ্যাসের টেম্পারেচার। সো ওকে যদি আমি এই পাত্রের মধ্যে রাখি, এই পাত্রের ভিতরে যে তাপমাত্রা সেটাকে আমরা আদর্শ গ্যাসের তাপমাত্রা হিসেবে কনসিডার করব এবং তাপমাত্রার এসআই ইউনিট কি? কেলভিন। এটা আমরা সবাই জানি। এবং ফাইনালি আরেকটা আছে, সেটা হলো মোল সংখ্যা। এটা মৌল সংখ্যা না, এটা কি হবে? মোল সংখ্যা। ওকে, মোল সংখ্যা জিনিসটা কি? বলো বলো বলো, মোল সংখ্যা কি জিনিস? মোল সংখ্যা কেমনে বের করে? ভাই মোল সংখ্যার অনেকগুলো ফর্মুলা আছে, এনে সবগুলা লেখা আছে, এই প্রত্যেকটা আপনার জানা থাকা লাগবে। ওকে, কারণ যে কোনোটা যে কোনো সময় কাজে লেগে যেতে পারে। কেমিস্ট্রিতে অলরেডি পড়ে আসছেন না? মোল সংখ্যার একটা ফর্মুলা কি ছিল? নমুনার ভর ডিভাইডেড বাই আণবিক ভর। ধরো তোমারে বললো যে আমার কাছে 10 গ্রাম অক্সিজেন আছে, এটার মোল সংখ্যা কত? কেমনে বের করবা? 10 ডিভাইডেড বাই অক্সিজেনের আণবিক ভর, রাইট? সো নমুনার ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? মোল সংখ্যা পাওয়া যায়। সিমিলারলি আপনি চাইলে অণুর সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করেও আপনি মোল সংখ্যা বের করতে পারবেন। ধর আপনাকে বলছি যে পাত্রের মধ্যে 10 টু দি পাওয়ার 20টা অক্সিজেন গ্যাস আছে, ঠিক আছে, বা অক্সিজেন গ্যাসের অণু আছে। কত মোল অক্সিজেন আছে? কেমনে করবা? ওই অণু সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করে দিবা। অণু সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা তোমার কি দিবে? মোল সংখ্যা দিবে। ওকে, সিমিলার এখানে আরো কয়েকটা ফর্মুলা আছে যেগুলো তোমাদের অলরেডি জানা, না জানার কিছু নাই। ঠিক আছে, এগুলো জাস্ট একটা আবার রিক্যাপ করে নাও। এখানে ভিএসটিপি বলতে কি বোঝানো হচ্ছে? ভিএসটিপি মানে হলো টেম্পারেচার হলো 273 কেলভিন এবং চাপ হলো 1 এটিএম। ওকে, এবং ভিএসিটিপি মানে কি? স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার আর প্রেসার। এখানে টেম্পারেচার হয় 298 কেলভিন বা 25 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ হয় কত? 1 এটিএম। ওকে, সহজ জিনিস একদম, মনে থাকবে? শিওর? গুড। তাহলে এগুলো যদি মনে থাকে কোনো প্যারাই নেই। এবার আসো আমাদের আদর্শ গ্যাসের সূত্র। এই যে আদর্শ গ্যাসের তিনটা বেসিক প্যারামিটার নিয়ে আমরা পড়াশোনা করলাম, পি, ভি, টি, চাপ, আয়তন, তাপমাত্রা। এদের নিজেদের মধ্যে আবার ইন্টারনাল সম্পর্ক আছে। আমরা তিনটা সূত্র পড়বো। তিনটা সূত্রে আমরা কি করব? যে কোনো একটা প্যারামিটারকে কনস্ট্যান্ট রাখবো, কনস্ট্যান্ট রেখে বাকি দুইটা প্যারামিটারের মধ্যে সম্পর্ক স্থাপন করব। যেমন বয়েলের সূত্র যখন আমরা পড়বো তখন আদর্শ গ্যাসের কি কনস্ট্যান্ট রাখা হবে? তখন আদর্শ গ্যাসের টেম্পারেচার কনস্ট্যান্ট রাখা লাগবে। ঠিক আছে, টেম্পারেচার এবং মোল সংখ্যা। ভর বলতে বোঝানো হচ্ছে কি? এই যে পাত্রের ভিতরে ধরো তোমার কাছে 2 মোল গ্যাস আছে, এই 2 মোল গ্যাসের কি একটা নির্দিষ্ট ভর আছে? সেটাই বলা হচ্ছে যে এখানে ভর চেঞ্জ করা যাবে না বা পাত্রের ভিতরে থাকা মোল সংখ্যা চেঞ্জ করা যাবে না। ওকে, সো দুইটা জিনিস স্থির রাখতে হবে, একটা হলো তাপমাত্রা এবং একই সাথে মোল সংখ্যাও কিন্তু স্থির রাখতে হবে।
বুঝতে পারছেন? আপনি যখন বয়েলের সূত্র অ্যাপ্লাই করবেন বা চার্লসের সূত্র অ্যাপ্লাই করবেন বা গেলুসাকের সূত্র যেটাই অ্যাপ্লাই করেন না কেন, কখনোই কিন্তু আমরা গ্যাসের মোল সংখ্যা চেঞ্জ করি না। গ্যাসের মোল সংখ্যা কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকে, তার সাথে অন্য আরেকটা রাশিও কনস্ট্যান্ট থাকে, বাট মোল সংখ্যা অলওয়েজ কনস্ট্যান্ট। আমরা কিন্তু নর্মালি পাত্রের মধ্যে থেকে গ্যাস বেরো করি না, বাইরে থেকে পাত্রের মধ্যে গ্যাস প্রবেশও করাই না, ঠিক আছে? এগুলো করালে কিন্তু সব চার্লসের সূত্র, বয়েলের সূত্র, গেলুসাকের সূত্র কোনোটাই খাটবে না। বুঝতে পারছো? ফাইন। সো আমার এখানে দুইটা জিনিস কনস্ট্যান্ট রাখা লাগবে, একটা হলো টেম্পারেচার আর একটা হলো গ্যাসের মোল সংখ্যা। যদি এই দুইটা জিনিস কনস্ট্যান্ট থাকে তাহলে আদর্শ গ্যাসের চাপ হবে আয়তনের ব্যস্তানুপাতিক। ঠিক আছে? মানে আমি যদি আয়তন বাড়াই তাহলে আদর্শ গ্যাসের চাপ কমবে, এবং আমি যদি আয়তন কমাই তাহলে আদর্শ গ্যাসের চাপ বাড়বে। ওকে, এখান থেকে আমাদের ফর্মুলা আসছে PV ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। একদম সহজ। আদর্শ গ্যাসের জন্য বয়েলের সূত্র PV ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এবং ম্যাথ করার জন্য যে ফর্মুলা লাগবে P1V1 ইজ ইকুয়ালস টু P2V2, মানে 1 নাম্বার অবস্থায় চাপ এবং আয়তনের গুণফল হবে 2 নাম্বার অবস্থায় চাপ এবং আয়তনের গুণফলের সমান। তুমি যদি টেম্পারেচার এবং মোল সংখ্যা এই দুটো জিনিসকে কনস্ট্যান্ট রাখো তাহলে যে কোনো অবস্থায় আদর্শ গ্যাসের চাপ আর আয়তনের গুণফলটা কি হবে? কনস্ট্যান্ট হবে। ঠিক আছে? এখন এখান থেকে বেশ কিছু গ্রাফ আসে, আমি গ্রাফগুলো একবার দেখাই, পরে হয়তো বা আছে, আমি একটু দেখাই, কয়েকটা দেখাই দিই তোমাদের মনে থাকার কথা। ধরো 1 নাম্বারটা, ঠিক আছে? তোমার কিসের গ্রাফ আঁকতে বলছে? পি ভার্সেস ভি এর গ্রাফ আঁকতে বলছে, ঠিক আছে? তোমার ফর্মুলা কি? তোমার ফর্মুলা হলো পি ভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। বয়েলের সূত্রের গ্রাফ আঁকতেছো না, ফর্মুলা কি? পি ভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। পি কে কোন অক্ষে বসিয়েছিস? ওয়াই অক্ষে, লেখো ওয়াই। ভি কে কোন অক্ষে বসিয়েছো? এক্স অক্ষে, লেখো এক্স। কি আসতেছে? এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। কিসের সমীকরণ এটা ভাইয়া? এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট কিসের সমীকরণ? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা আয়তাকার অধিবৃত্ত। ঠিক আছে? কিসের সমীকরণ? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা আয়তাকার অধিবৃত্ত। দেখতে কেমন? এরকম। ওকে, মনে আছে? গুড। সেকেন্ডটা লেখো। সেকেন্ডটা তোমাকে বলছে পিভি ভার্সেস, পিভি না, ধরো পি ভার্সেস টাডাডা 1/v এর গ্রাফ আঁকতে। কিসের গ্রাফ আঁকতে? পি ভার্সেস 1/v এর গ্রাফ আঁকতে। যদি রাখতে বলে তুমি ওয়াই অক্ষ বরাবর কি বসাবা? ওয়াই অক্ষ বরাবর বসাবা পি, এক্স অক্ষ বরাবর কি বসাবা? 1/v। মানে বনাম বা ভার্সেস এর আগে যে আছে সে যাবে ওয়াই অক্ষে, পরে যে আছে সে যাবে কোথায়? এক্স অক্ষে। ওকে, এবার দেখেন ভাইয়া আপনার সমীকরণটা কি? কার গ্রাফ আঁকতেছেন? বয়েলের সূত্রের, মানে পি ভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এখন আপনার গ্রাফের মধ্যে কি আছে? একটা আছে পি আর একটা আছে 1/v, ঠিক আছে? বাট আমার কিন্তু সমীকরণের মধ্যে 1/v নাই, বাট আমার সমীকরণের মধ্যে 1/v আনতে হবে যদি আমি এটাকে কোনো একটা কিছু দিয়ে রিপ্লেস করতে চাই। তাহলে একটা কাজ করি, ভি কে আমি ওই পাশে নিয়ে যাই, তাহলেই 1/v হয়ে যাবে। তাহলে দেখো পি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই হোয়াট? 1/v। ঠিক আছে ভাইয়া, পি কে কোন অক্ষে বসিয়েছি? ওয়াই অক্ষে, তাহলে পির পরিবর্তে ওয়াই, কনস্ট্যান্টের একটা নাম দিলাম এম, এবং 1/v কে আমরা কোন অক্ষে বসিয়েছি? এক্স অক্ষে, তাহলে 1/v এর পরিবর্তে আমরা লিখলাম এক্স। তাহলে কি দাঁড়াচ্ছে? ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স। ভাইয়া এটা তো মূল বিন্দুগামী সরল রেখা, ঠিক আছে, বাট এটা মূল বিন্দু দিয়ে যাবে না। এটা যাবে কোন দিক দিয়ে? মূল বিন্দুকে টাচ না করে এটা হবে মূল বিন্দুগামী সরল রেখা। এটা কি করবে না? এটা মূল বিন্দুকে টাচ করবে না। এগুলো কিন্তু কেয়ারফুল থেকো, মূল বিন্দুকে টাচ করবে না। ওকে, কেন টাচ করবে না? কেন 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 ভাইয়া মূল বিন্দুকে টাচ করবে না? শুনো, গ্রাফ এমন কোনো পয়েন্ট দিয়ে যাওয়া যাবে না যেই পয়েন্টে 1/p, 1/v, 1/t এগুলো শূন্য হয়ে যায়। ওকে, এটা একটু লিখে রাখো। এটা সবসময় সত্যি যে গ্রাফ, মানে আদর্শ গ্যাসের গ্রাফগুলোর ক্ষেত্রে গ্রাফ কখনো এমন পয়েন্ট দিয়ে যাবে না, কখনো এমন পয়েন্ট দিয়ে যাবে না, লেখো পয়েন্ট দিয়ে যাবে না যেখানে কি হয়? যেখানে 1/p, 1/v or 1/t শূন্য হয়। কেন ভাইয়া? ধরো এমন একটা পয়েন্ট দিয়ে গ্রাফ গেল যেখানে 1/t শূন্য বা 1/v শূন্য। 1/v শূন্য হওয়া মানে কি? v এর মান কত হওয়া লাগবে? ইনফাইনাইট। তুমি ইনফাইনাইট আয়তনের পাত্র কই থেকে পাবা? বলো, ইনফাইনাইট আয়তনের পাত্র পাওয়া সম্ভব? সম্ভব না। এর জন্য এমন কোন পয়েন্ট দিয়ে যাওয়া যাবে না গ্রাফ যেখানে 1/v শূন্য হয় বা 1/p শূন্য হয় বা 1/t শূন্য হয়। v এর মান শূন্য হইতে পারে, p এর মান শূন্য হইতে পারে, t এর মান শূন্য হইতে পারে, বাট p v t এর মান ইনফাইনাইট হইতে পারে না। ঠিক আছে? আমার এই গ্রাফ যদি এই মূল বিন্দুতে টাচ করতো, এই মূল বিন্দুতে x এর মান কত, y এর মান কত? শূন্য, তাই না? x এর মান শূন্য হওয়া মানে কি? 1/v এর মান শূন্য। এই 1/v এর মান যদি শূন্য হয় ওই পয়েন্ট দিয়ে গ্রাফ যাবে? যাবে না। এর জন্য এই গ্রাফটা মূল বিন্দুতে টাচ করে নেই। বুঝছি? গুড। এবার আসো 3 নাম্বারটা। 3 নাম্বারটায় তোমায় কি বলেছে? 3 নাম্বারটায় ধরো বলেছে 1/p ভার্সেস 1/v এর গ্রাফ আঁকুন। এটা খুব সহজ।
খুব মানে খুব সহজ। তাহলে ভার্সেসের আগে যে আছে তাকে বসিয়ে দিচ্ছি ওয়াই অক্ষে, পরে যে আছে তাকে বসিয়ে দিচ্ছি এক্স অক্ষে। ঠিক আছে, আমার সমীকরণটা কি, পি ভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, পুরো জিনিসটাকে একদম উল্টাই দেই, তাহলে 1/p ইন্টু 1/v ইজ ইকুয়ালস টু 1/কনস্ট্যান্ট। 1/কনস্ট্যান্ট তোমার কি দিবে, নতুন আর একটা কনস্ট্যান্ট দিবে, সেটার নাম দিলাম সি প্রাইম। তাহলে দেখো 1/p কে বসিয়েছো কোথায়, এক্স অক্ষে, ওয়াই অক্ষে নাম দাও ওয়াই, নাম দাও ওয়াই, 1/v কে কোথায় বসিয়েছো, এক্স অক্ষে নাম দাও এক্স। তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট, কিসের সমীকরণ, আয়তাকার অধিবৃত্ত। গ্রাফ কেমন হবে, এই যে এরকমই হবে। ঠিক আছে, এরকমই কিছু একটা হবে, হয় উপর উঠবে বা নিচে নামবে, বাট এরকম কিছু একটা হবে। বুঝছেন, একদম সহজ জিনিস। চল আরো দুইটা দেখি আমরা। এবং চার্লসের জন্য বা গেলুসাকের জন্য একই নিয়ম গ্রাফ আঁকার, সো একটা ভালো মতো পারলে আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, 4 নাম্বারটা আসো। 4 নাম্বারটাই তোমাকে বলছে পিভি ভার্সেস ভি এর গ্রাফ আঁকতে। ঠিক আছে, তাহলে দেখেন তো, আমি ভার্সেসের আগে আছে আমার পিভি, তাকে আমি কোথায় বসাবো, ওয়াই অক্ষে। পরে কে আছে ভি, তাকে কোথায় বসাবো, এক্স অক্ষে। কিসের গ্রাফ আঁকতেছি, বয়েলের সূত্রের। বয়েলের সূত্র কি বলে ভাইয়া, পিভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এইবার পুরা পিভিটাকে তুমি কোথায় বসাই দিছো, ওয়াই অক্ষে। তাহলে পিভির পরিবর্তে কি লিখবা, ওয়াই লিখবা। ঠিক আছে, তাহলে লেখেন পিভির পরিবর্তে ওয়াই, তাহলে কি দাঁড়াচ্ছে, ওয়াই ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। কিসের সমীকরণ, এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার গ্রাফ হবে এরকম। ঠিক আছে, আরো একটা গ্রাফ আঁকো। 5 নাম্বারটা ধরো, তোমারে বলছে পিভি ভার্সেস 1/ভি এর গ্রাফ আঁকতে, বলো এই গ্রাফ কেমন হবে। একই নিয়ম, আগে এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকো, দাও এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই আমার ওয়াই অক্ষ, এই আমার এক্স অক্ষ। ঠিক আছে, ভার্সেস এর আগে কে আছে পিভি, তাহলে ওকে কোথায় বসাবো, ওয়াই অক্ষে। ভার্সেস এর পরে কে আছে 1/ভি, বসাও এক্স অক্ষে। কিসের গ্রাফ আঁকতেছো, বয়েলের সূত্রে। বয়েলের সূত্র তোমাকে কি বলে, পিভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ঠিক আছে, ভাই পিভি কোথায় আছে, ওয়াই অক্ষে, তাহলে পিভির পরিবর্তে কি লিখবা, ওয়াই। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে, ওয়াই ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। কেমন গ্রাফ হবে ভাই, এই তো আগেরটাই হয়ে গেল, ওয়াই অক্ষের এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা। হ্যাঁ, এটা এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা হবে, ঠিক আছে, বাট এখানে একটা স্পেশালিটি আছে, এটা ওয়াই অক্ষকে টাচ করবে না। ঠিক আছে, এই গ্রাফটা ওয়াই অক্ষকে টাচ করবে না। ঠিক আছে, ওয়াই অক্ষকে টাচ করবে না। কেন টাচ করবে না বলো তো, পারার কথা। এই, এটা কেন ওয়াই অক্ষকে টাচ করবে না, দেখ, যে যদি আমার ওয়াই অক্ষকে টাচ করে গ্রাফ, ওয়াই অক্ষের উপর এক্স এর মান কত, ওয়াই অক্ষের উপর এক্স এর স্থানাঙ্ক কত, 0। সো গ্রাফ যদি ওয়াই অক্ষকে টাচ করে, গ্রাফটা এমন একটা পয়েন্ট দিয়ে চলে গেল যেই পয়েন্টে এক্স এর মান 0, এক্স এ কি আছে 1/ভি। সো এক্স এর মান 0 হওয়া মানে কি 1/ভি এর মান 0। এমন কোন পয়েন্ট দিয়ে গ্রাফ যাওয়া যাবে যেখানে 1/ভি এর মান 0 হয়, যাওয়া যাবে না। এর জন্য গ্রাফটা ওয়াই অক্ষে টাচ করে নাই। এই ওয়াই অক্ষের উপর কি এই এক্স অক্ষের মান 0 না, এক্স অক্ষের মান 0 হওয়া মানে কি 1/ভি এর মান 0। দ্যাট মিন্স এই ওয়াই অক্ষের উপর যে কোনো পয়েন্টে 1/ভি এর মান কত, 0। সো এমন কোন পয়েন্ট দিয়ে গ্রাফ যাওয়া যাবে না যেইখানে আমার 1/ভি 1/পি 1/টি এগুলো 0 হয়। এর জন্য এই গ্রাফটা ওয়াই অক্ষকে টাচ করবে না। ঠিক আছে, দেখো তো বয়েলের সূত্র ক্লিয়ার কিনা, আমরা পরে সূত্রে যাব। দেখো, এই বয়েলের সূত্র ক্লিয়ার হয়েছে, দেখ দেখ দেখ, শুধু ফর্মিউলা আর ফর্মিউলা, এত মূলা কোথায় রাখবো, আরে হয়ে যাবে, প্যারা নেই প্যারা নাই প্যারা নেই, হয়ে যাবে। ঠিক আছে, হয়ে যাবে, কোনো প্যারা নেই। আমরা করে এসেছি না, আমরা কি অনেক বেশি এক্সট্রা অর্ডিনারি ছিলাম নাকি, ছিলাম না তো, তোমাদের মতোই ছিলাম, তোমাদের চারও বিলো এভারেজ ছিলাম। ঠিক আছে, আমরা যদি পারছি তোমরা কেন পারবা না, তোমরাও পারবা, আরো ভালো মতো পারবা। ঠিক আছে, দেখো 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 দেখো, বুঝেছো কি না, সামনে আগাবো বাচ্চারা, আমরা কি বুঝছি, দেখ একটু বল, বুঝলে সামনে আগাই, একটু জানাইতে হবে। ঠিক আছে, একটু র্যাপিড রেসপন্স করতে হবে, নাহলে এখানে আবার একটা সিস্টেম ডিলে চলে আসে, তাহলে দেখা যাবে যে তোমাদের কমেন্ট পড়তে গেলেই খালি লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে, একটু তাড়াতাড়ি জানাইতে হবে যে বুঝতে পারছো নাকি না, মানে পারো নাই, কিছু না বুঝলে সাথে সাথে বলবা যে ভাই এটা বুঝিনি, সমস্যা নেই কোনো। ঠিক আছে, ধন্যবাদ কেউ কিছু না জানানোর জন্য, ধন্যবাদ, থ্যাংকস এ লট। এতক্ষণ ধরে ক্লাস করতেছেন বাট কারো সাইড থেকে কোনো রেসপন্স নেই, ধন্যবাদ। ঠিক আছে, ওকে, এখানে সবকিছুই দেওয়া আছে, তোমরা একটা বার দেখে নিলে বুঝে যাবে, এগুলো তোমাদের অলরেডি করাইছি আমি। আচ্ছা, এবার আসো চার্লসের সূত্র। চার্লসের সূত্রের সময় তোমার মাথা রাখতে হবে এখানে দুটো জিনিস কনস্ট্যান্ট থাকবে, একটা হলো প্রেসার কনস্ট্যান্ট, আর একটা হলো আমার পাত্রের মধ্যে যে গ্যাস আছে সেই গ্যাসের মোল সংখ্যা কনস্ট্যান্ট। মানে বাইরে থেকে আমি কোনো গ্যাস ভিতর আনবো না, ভিতর থেকে কোনো গ্যাস আমি বাইরেও নিব না। ঠিক আছে, সো এখানে মোল সংখ্যাও কনস্ট্যান্ট, এই দুটো জিনিস কনস্ট্যান্ট। যদি এই দুটো জিনিস কনস্ট্যান্ট থাকে, তাহলে যদি আদর্শ গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয়, তাহলে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করার কারণে আদর্শ গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273 অংশ করে বৃদ্ধি পায়। বুঝতে পারছো, তুমি যদি আদর্শ গ্যাসের চাপ কনস্ট্যান্ট রাখো এবং চাপ কনস্ট্যান্ট রেখে
যদি তুমি তার তাপমাত্রা বাড়াইতে থাকো, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করার কারণে ওই আদর্শ গ্যাসের আয়তন তার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের মানে ভি নটের 1/273 অংশ করে বৃদ্ধি পাবে। এইটাই চার্লসের মেইন সূত্র, ওকে। এবং সেইটার ম্যাথমেটিক্যাল যে ফরম্যাটটা সেটা হলো এইটা, ওকে। একদম সহজ। মাঝে মধ্যে এইটার গ্রাফ আসে, মাঝে মধ্যে আবার এটার অনুসিদ্ধান্তের গ্রাফ আসে। অনুসিদ্ধান্তটা কিরকম, যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি, দেখো এটার অনুসিদ্ধান্তটা কিরকম, খুবই সহজ, ওকে। ফর্মুলা কি, v ইজ ইকুয়ালস টু ভি নট, দেখো ভি নটটা যদি আমি কমন নেই 1 প্লাস টি ডিগ্রি সেলসিয়াস ডিভাইডেড বাই 273। এবার 273 লসাগু করো, ভি নট ইন্টু টি ডিগ্রি সেলসিয়াস প্লাস 273 ডিভাইডেড বাই 273, তাহলে দাঁড়াচ্ছে কি ভি নট বাই 273। দেখো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের সাথে 273 যোগ করলে কি হয়, ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের সাথে যদি তুমি 273 যোগ করো কি হবে বলো, টেম্পারেচার কেলভিনে চলে যাবে, ঠিক আছে। সো এখানে টি ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তে চলে আসবে টি কেলভিন, এবং এই ভি নট বাই 273 একটা কনস্ট্যান্ট, এখান থেকে আমাদের ফর্মুলা আসে ভি ইজ ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই টি, ঠিক আছে, কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই হোয়াট, টি। সো আপনার মাথায় রাখতে হবে এখানকার যে ফর্মুলাটা সেখানে টেম্পারেচার থাকবে ডিগ্রি সেলসিয়াসে, আর এখানকার যে ফর্মুলাটা সেখানে টেম্পারেচার থাকবে কিসে, কেলভিনে। এটাই আপনার মাথায় রাখতে হবে। আরেকবার বলতেছি, এই ফর্মুলা যেটা চার্লসের মেইন সূত্র, সেখানে যে টেম্পারেচার সেটা থাকবে ডিগ্রি সেলসিয়াসে, আর যেটা চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত সেখানকার যে টেম্পারেচার সেটা থাকবে কোথায় বা কোন এককে, কেলভিনে থাকবে, ঠিক আছে। এর জন্য মনে থাকে। এখন এখান থেকে আমাদের গ্রাফ শিখতে হবে। দেখো গ্রাফটা দেওয়াই আছে, এই যে এইটার গ্রাফ আমি যদি একটু দেখাই তোমাকে, v ইজ ইকুয়ালস টু ভি নট প্লাস ভি নট বাই 273 ইন্টু টি ডিগ্রি সেলসিয়াস। গ্রাফ কিসে রাখবা, গ্রাফ আঁকতেছো তুমি ভি, এটা কি লিখছে ভাই, ভি ভার্সেস টি ডিগ্রি সেলসিয়াসের, ঠিক আছে। কিসের গ্রাফ, ভি ভার্সেস টি ডিগ্রি সেলসিয়াসের। এবং ভি ভার্সেস টি ডিগ্রি সেলসিয়াসের গ্রাফ আঁকতে বলছে দেখেই কিন্তু আমরা এই ফর্মুলা ইউজ করতেছি। যদি বলতো ভি ভার্সেস টি কেলভিনের গ্রাফ আঁকো, তখন তুমি কোন ফর্মুলা ইউজ করতা, তখন তুমি অবশ্যই এই ফর্মুলা ইউজ করতা, এইটা না। এটা কখন ইউজ করবা, যখন টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াসে। এটা কখন ইউজ করবা, যখন টেম্পারেচার কেলভিনে, ওকে। সো আমাদের বলছে ভি ভার্সেস টি ডিগ্রি সেলসিয়াসের গ্রাফ আঁকতে, তার জন্য আমরা এই ফর্মুলা ইউজ করতেছি, ওকে। এখন দেখো ভি কে কোথায় বসিয়েছো, ওয়াই অক্ষে, এর জন্য ভির পরিবর্তে লিখবো ওয়াই। ভি নট কি, একটা কনস্ট্যান্ট, নির্দিষ্ট চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন কি কনস্ট্যান্ট না, অবশ্যই কনস্ট্যান্ট। তাহলে ভি নট এর পরিবর্তে আমরা লিখলাম ধরো সি। ভি নট বাই 273 কি, এটা আরেকটা কনস্ট্যান্ট, তাহলে এটার পরিবর্তে লিখলাম এম, এবং টি ডিগ্রি সেলসিয়াস কোথায় বসিয়েছি, এক্স অক্ষে, তার জন্য এটার পরিবর্তে লিখলাম এক্স। তাহলে আমার সমীকরণ কি দাঁড়াচ্ছে, ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, সরল রেখার সমীকরণ যার ওয়াই অক্ষ বরাবর একটা ধনাত্মক ছেদাংশ আছে, ঠিক আছে। এর জন্য গ্রাফটা কিরকম হয়েছে, এর জন্য গ্রাফটা হয়েছে ভাইয়া এই যেরকম, ঠিক আছে, y is equals to mx plus c এর গ্রাফ। এখানে এই যে y অক্ষের যে ছেদকাংশটা c, এইটার মানই হলো v নট, বুঝতে পারছো। এটা কি y অক্ষের ছেদকাংশ, সেটার মান কত ছিল, v নট ছিল। v নট মানে কি ছিল, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন। দেখো এটা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন। এই যে এখানকার টেম্পারেচারটা কত, এটা হলো t is equals to 0 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রার যে কারেসপন্ডিং আয়তন সেটাই কিন্তু v নট, বুঝছেন। এই গ্রাফের ঢাল কত হবে ভাইয়া, ঢাল কোনটা বলো তো, এই ঢাল কোনটা, কোনটা ঢাল, এই যে এই এম হলো ঢাল, কার পরিবর্তে তুমি এম লিখছো, ভি নট বাই 273 এর পরিবর্তে। তার মানে এই যে সরল রেখাটা, এটা ঢাল কত, ভি নট ডিভাইডেড বাই 273, ঠিক আছে, ভি নট ডিভাইডেড বাই 273, ওকে। এবার খেয়াল করো এই যে গ্রাফটা, এই গ্রাফটা এই পয়েন্টের নিচে নামবে না, কেন নামবে না, তুমি যদি গ্রাফটা এই পয়েন্টের নিচে নামাও, তাহলে দেখো আমরা ওয়াই অক্ষের নেগেটিভ সাইডে চলে যাচ্ছি। ওয়াই অক্ষের বরাবর কি বসাইছো, আয়তন। আয়তন কখনো নেগেটিভ হয় ভাই, তুমি একবার বলো, তুমি যদি গ্রাফটাকে নিচে নামাও, তোমার গ্রাফ কোথায় চলে যাচ্ছে, ওয়াই অক্ষের নেগেটিভ ডিরেকশনে। ওয়াই অক্ষ বরাবর কি আছে, আয়তন। আয়তন কখনো নেগেটিভ হয়, কখনোই হয় না। এর জন্য গ্রাফ এই পয়েন্টের নিচে আর নামা সম্ভব না। দিস দ্য লোয়েস্ট পয়েন্ট অর লোয়েস্ট টেম্পারেচার দ্যাট উই ক্যান রিচ। এই পয়েন্টের যে তাপমাত্রা সেটাকেই বলা হয় পরম শূন্য তাপমাত্রা। কি বলা হয়, পরম শূন্য তাপমাত্রা। এবং এইটাই থিওরিটিক্যালি সর্বনিম্ন তাপমাত্রা। থিওরিটিক্যালি এর চেয়ে নিচের তাপমাত্রা হওয়া সম্ভব না, ঠিক আছে। থিওরিটিক্যাল যদি আমি চিন্তা করি, এর চেয়ে লোয়েস্ট টেম্পারেচার বা লোয়ার টেম্পারেচার হওয়া পসিবল না। দিস দ্য লোয়েস্ট টেম্পারেচার দ্যাট ক্যান বি রিচড থিওরিটিক্যালি, ওকে। এটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এবং এই তাপমাত্রার মান কত, -273.16 ডিগ্রি সেলসিয়াস অথবা 0 কেলভিন, ঠিক আছে। একদম সহজ, মনে থাকবে এই গ্রাফটা, শিওর, গুড 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 গুড।
ওকে, সো যেখানে আবার তোমার যেটা দেওয়া আছে, যেটা আমরা দেখলাম অনুসিদ্ধান্তটা, এটা এখানে লেখা আছে আরেকটা বার, v ইজ ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই টি। সো এখান থেকে লেখা যায় কি, v বাই টি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। সো আমাদের ম্যাথ করার জন্য একটা ফর্মুলা লাগে চার্লসের সূত্র ইউজ করে, সেটা কি, v1 বাই t1 ইজ ইকুয়ালস টু v2 বাই t2। ঠিক আছে, এটা লাগবে আমাদের কিসের জন্য, ম্যাথ করার জন্য। ওকে, এখন এখান থেকেও সিমিলারলি গ্রাফ আসতে পারে, দুই একটা গ্রাফ আমি দেখাই দিই, যদিও তোমাদের একাডেমিকে পড়ানো হয়েছিল, স্টিল একটু দেখো। আমি কিন্তু আবারও বলতেছি, মানে এইসব বেসিক ক্লিয়ার করার জন্য একাডেমিক ক্লাসগুলাই রেফারেন্স হিসেবে থাকবে। আমি জাস্ট এখানে তোমাকে আরেকটা বার টাচ করাই দিচ্ছি যে কি কি পড়াইছিলাম তোমাদেরকে। ওকে, সো প্রথম গ্রাফ হইতে পারে ভি ভার্সেস টি এর গ্রাফ। দেখো আমার ফর্মুলা কি, ভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই টি। ঠিক আছে, ভি কে কোথায় বসিয়েছি, ওয়াই অক্ষে, তাহলে ভির পরিবর্তে ওয়াই, কনস্ট্যান্টের নাম দিলাম এম, টি কে কোথায় বসিয়েছি, এক্স অক্ষে, তাহলে টি এর পরিবর্তে এক্স। তোমার সমীকরণ কি আসতেছে, ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স। কিসের সমীকরণ, মূল বিন্দুগামী সরল রেখা। গ্রাফ কেমন হবে রে, গ্রাফ হবে মূল বিন্দুগামী সরল রেখা। ঠিক আছে, ধর আর একটা প্রশ্ন করছে 2 নাম্বারটা, তোমাদের বলছে ভি ভার্সেস 1/t এর গ্রাফ আঁকো। কিসের গ্রাফ আঁকতে বলেছে আপনাকে, ভি ভার্সেস 1/t এর। বলেন কার গ্রাফ আঁকতেছেন, চার্লসের সূত্র। চার্লসের সূত্র কি, ভি বাই টি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ঠিক আছে, একটু যদি সুন্দর করে ভেঙে লিখি, ভি মাল্টিপ্লাইড বাই 1/t ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ভি কে কোথায় বসিয়েছি, ওয়াই অক্ষে, তাহলে ভি এর পরিবর্তে ওয়াই। 1/t কে কোথায় বসিয়েছি, এক্স অক্ষে, তাহলে 1/t এর পরিবর্তে এক্স, তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। কিসের সমীকরণ, আয়তাকার অধিবৃত্ত বা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার সমীকরণ। কেমন হবে, এরকম হবে। বুঝতে পারছেন, সো এই হলো আমাদের চার্লসের সূত্র। এখান থেকে ওই গ্রাফ বিভিন্ন ভাবে আসতে পারে, তোমাদের একাডেমিকেও পড়ানো হয়েছে, একটু আগে যেগুলো দেখালাম ওগুলোর মতো করে আসতে পারে। ঠিক আছে, জাস্ট ওই নিয়ম মেনটেন করে তুমি সমীকরণটা বের করে আনবা, যে গ্রাফটা কিসের সমীকরণ আসতেছে, দেন ওই সমীকরণের কারেসপন্ডিং যে গ্রাফটা সেটা তুমি এঁকে দিবা। ঠিক আছে, একদম সহজ। গুড, তাহলে গেল চার্লসের সূত্র। এখানে কিছু আঁকা আছে গ্রাফটা, ওকে, দেখে নিলেই বুঝতে পারবা। আচ্ছা, এটা একটু দেখাই দিই, এটা একটু দেখাই, এটা একটা সুন্দর জিনিস। তোমাকে বিভিন্ন টেম্পারেচারের জন্য বয়লের সূত্রের গ্রাফ দেওয়া আছে, বুঝছো? এখানে কি করা আছে, তিনটা সেপারেট সেপারেট টেম্পারেচারের জন্য বয়লের সূত্রের গ্রাফ দেওয়া আছে। তোমারে বলছে এই টেম্পারেচার গুলোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট। মানে T1 টেম্পারেচার একবার আদর্শ গ্যাসকে মানে তাপমাত্রাটা ফিক্সড রেখে একবার এক্সপেরিমেন্ট চালানো হয়েছে, গ্রাফ আসছে এরকম। আর একবার T2 টেম্পারেচারে তাপমাত্রা ফিক্সড রেখে আদর্শ গ্যাসের উপর এক্সপেরিমেন্ট চালানো হয়েছে, গ্রাফ আসছে এরকম। ঠিক আছে, এবং আরেকটা বার T3 টেম্পারেচারে আদর্শ গ্যাসের তাপমাত্রাকে ফিক্সড রেখে তার উপর এক্সপেরিমেন্ট চালানো হয়েছে, সেই গ্রাফ আসছে এরকম। তোমাকে বলছে T1 T2 এবং T3 এর মধ্যে সম্পর্ক স্থাপন করো। খুব ইজি, তুমি কি করবা, তুমি এক্স অক্ষের বা ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরলরেখা আঁকবা। ধরো কথার কথা, আমি কি করলাম, এক্স অক্ষের একটা সমান্তরাল সরলরেখা আঁকলাম। ওকে, এবার এই তিনটা পয়েন্টের কথা একটু চিন্তা করো। এই পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এটা ধরো এক নাম্বার, এটা ধরো 1 নাম্বার পয়েন্ট, এটা 2 নাম্বার পয়েন্ট, এটা 3 নাম্বার পয়েন্ট। দেখো 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট আর 3 নাম্বার পয়েন্ট, এই তিনটা পয়েন্টেই প্রেসার ফিক্সড, মানে চাপের মান কি কনস্ট্যান্ট। 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট এবং 3 নাম্বার পয়েন্ট, তিনটা পয়েন্টে কি চাপ কনস্ট্যান্ট না, চাপ সেম না, ইয়েস সেম। তার মানে তিনটা পয়েন্টে চাপ সেম, ডিফারেন্ট কি কি, 1 নাম্বার পয়েন্টের তাপমাত্রা হলো T1, 2 নাম্বার পয়েন্টের তাপমাত্রা হলো T2 এবং 3 নাম্বার পয়েন্টের তাপমাত্রা হলো T3, মানে টেম্পারেচার ডিফারেন্ট। একই সাথে আয়তনও ডিফারেন্ট। 1 নাম্বার পয়েন্টের যে আয়তন সেটা হলো V1, 2 নাম্বার পয়েন্টের যে আয়তন সেটা হলো V2, 3 নাম্বার পয়েন্টের যে আয়তন সেটা হলো V3। যদি আদর্শ গ্যাসের প্রেসার কনস্ট্যান্ট থাকে, তাহলে কার সূত্র খাটে, চার্লসের সূত্র। চার্লসের সূত্র কি বলে, V is proportional to T। তার মানে আয়তন যত বড় তাপমাত্রাও তত বড়। এই তিনটার মধ্যে কার আয়তন সবচেয়ে বেশি, 1 নাম্বার পয়েন্টের। দেখো 1 নাম্বার পয়েন্টের আয়তন সবচেয়ে বড়, তারপর 2 নাম্বার পয়েন্টের আয়তন, তারপর 3 নাম্বার পয়েন্টের আয়তন। তাহলে যেহেতু আমার চার্লসের সূত্র খাটবে এখানে, আয়তন যত বেশি তাপমাত্রাও তত বেশি, তাহলে 1 নাম্বার পয়েন্টের টেম্পারেচার হবে সবচেয়ে বেশি। তাহলে T1 হবে সবচেয়ে বড়, তারপর হবে T2, তারপর কি হবে, তারপর হবে T3। ঠিক আছে, সহজ, একদম সহজ। সিমিলার কাহিনী পরেরটাও জন্য, তোমাকে তিনটা কেসে বা তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট প্রেসারে চার্লসের সূত্রের গ্রাফ দিয়ে দিছে। তোমাকে বলছে এই তিনটা প্রেসারের মধ্যে কোনটা বড় কোনটা ছোট। তুমি আইদার এক্স অক্ষের সমান্তরাল একটা সরল রেখা আঁকবা বা ওয়াই অক্ষের। ধরো আমি এখন ওয়াই অক্ষের টাকতেছি, এই ধরো ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরল রেখা। এই সরল রেখার উপর তিনটা পয়েন্ট, খেয়াল করো, এই একটা পয়েন্ট 1 নাম্বার পয়েন্ট, এই একটা পয়েন্ট 2 নাম্বার পয়েন্ট, এই একটা পয়েন্ট 3 নাম্বার পয়েন্ট। এই তিনটা পয়েন্টেই দেখো টেম্পারেচার সেম, খেয়াল করছো, তিনটা পয়েন্টেই কি সেম, টেম্পারেচার সেম। তাহলে এখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট। ভাই টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, কার সূত্র খাটে, খাটে হলো চার্লসের সূত্র। চার্লসের সূত্র বলছি, বয়লের সূত্র, মানে P is inversely proportional to V। বুঝতে পারছেন, আপনার চাপ যত বড় হবে আয়তন তত ছোট হবে, বা আয়তন যত বড় হবে চাপ আবার তত কি হবে, ছোট হবে বা কম হবে।
ঠিক আছে, এখন এই তিনটা পয়েন্টের টেম্পারেচার তো সেম, ডিফারেন্ট কি কি? দেখো এই পয়েন্টের চাপ হলো P1, এই পয়েন্টের চাপ হলো P2, এই পয়েন্টের চাপ হলো P3। ওকে, এই পয়েন্টের আয়তন হলো V1, এই পয়েন্টের আয়তন হলো V2 এবং এই পয়েন্টের আয়তন হলো V3। দেখো V1টা সবচেয়ে ছোট, তার চেয়ে বড় হলো V2, তার চেয়ে বড় হলো V3, তাই না? 1 নম্বর পয়েন্টের আয়তন সবচেয়ে কম, তারপর 2 নম্বর পয়েন্টের আয়তন, তারপর 3 নম্বর পয়েন্টের আয়তন। যেহেতু এখানে বয়েলের সূত্র খাটতেছে, আয়তন যত কম হবে চাপ তত কি হবে? বেশি হবে। যেহেতু 1 নম্বর পয়েন্টের আয়তন সবচেয়ে কম, তাহলে 1 নম্বর পয়েন্টে প্রেসার কি হবে? সবচেয়ে বেশি। এর জন্য P1 সবচেয়ে বড়, এরপর P2, এরপর হলো P3। ঠিক আছে, সহজ পারার কথা। এগুলো এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এমসিকিউ ইম্পর্টেন্ট, পড়ে যাইস ভালো মতো, এগুলো যেন ভুল না হয়। এগুলো এইসব মানে এইসব মিস্টেক করা যাবে না, কারণ এগুলো সবাই পারে। যারা যেগুলো সবাই পারে, যেগুলো সহজ জিনিস সেগুলো ভুল করা যাবে না। সেগুলো ভুল করলে কিন্তু সমস্যা আছে। যেগুলো কঠিন সেগুলো তুমি ভুল করো, কোনো প্যারা নাই, এরকম 2-1টা ভুল হলে কোনো প্যারা নেই, বাট যেগুলো সহজ সেগুলো ভুল করা যাবে না। ঠিক আছে, গুড। নেক্সট দেখেন গেলুসাকের সূত্র, এটা হলো চার্লসের সূত্রের বাংলা কপি। ঠিক আছে, এটা আমাদের আপাতত লাগতেছে না, পুরোটা একবার পড়ে নিয়ে ওই সহজ জিনিস যে আমরা যদি আয়তনটাকে কনস্ট্যান্ট রাখি, গ্যাসের যদি আয়তন কনস্ট্যান্ট থাকে, তাহলে তাপমাত্রা প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হওয়ার কারণে গ্যাসের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপের 1/273 অংশ করে বৃদ্ধি পায়। ঠিক আছে, এটা এমন ইম্পর্টেন্ট কিছু না, আমাদের যেটা লাগবে অনুসিদ্ধান্তটা। আমাদের গে-লুসাকের সূত্রের অনুসিদ্ধান্ত আমাদের কি বলে? অনুসিদ্ধান্ত বলে P ইজ প্রপোর্শনাল টু T। হ্যাঁ, এখানে টেম্পারেচারটা কিসে? কেলভিনে। এবং এই যে মেইন সূত্রটা, এই মেইন সূত্রের মধ্যে কিন্তু টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াসে, মাথায় রেখো। এখানে টেম্পারেচার কিসে? ডিগ্রি সেলসিয়াসে। ঠিক আছে, এবং যেটা সেলসিয়াসে, যেটা হলো আমাদের অনুসিদ্ধান্ত, সেখানে কিন্তু টেম্পারেচারটা কেলভিনে, এখানে টেম্পারেচার কেলভিনে। ওকে, এখানে টেম্পারেচার কিসে? কেলভিনে। ওকে, সহজ, একদম সহজ। সো এখান থেকে যদি আমি ম্যাথমেটিক্যাল ফর্মুলা বের করি, খুবই সহজ। সমানুপাতিক চিহ্ন সরিয়ে যদি তুমি সমান চিহ্ন আনো, সেখানে একটা কনস্ট্যান্ট চলে আসবে। দ্যাট মিনস P ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই T। ওকে, এবং এখান থেকে আপনি যদি ম্যাথমেটিক্যাল ফর্মুলা দ্বারা করান, P1/T1 ইজ ইকুয়ালস টু P2/T2। একদম সহজ ভাইয়া, পুরাপুরি চার্লসের সূত্রের মতো। ঠিক আছে, সো এখানকার গ্রাফগুলোও একদম চার্লসের সূত্রের মতো, এখানে নতুন কিছু নাই। জাস্ট P এর জায়গায় V আসবে, V এর জায়গায় P আসবে। সহজ কথা। চার্লসের সূত্রের সাথে আর গেলুসাকের সূত্রে একটাই পার্থক্য, সেটা হলো চার্লসের সূত্রে যেখানে V, গেলুসাকের সূত্রে ওখানে P, এবং চার্লসের সূত্রের যেখানে P, গেলুসাকের সূত্রে ওখানে V। মানে P আর V ইন্টারচেঞ্জ হবে, আর কিচ্ছু হবে না চার্লসের সূত্রে আর গেলুসাকের সূত্রে। ঠিক আছে, গুড। নেক্সট দেখো, এখানে ওই যে আদর্শ গ্যাসের সমীকরণগুলো একবারে লেখা আছে, ওই ইয়ার জন্য কি হবে না হবে। ও আচ্ছা, না এটা আমি একটু দেখাই দিই, এই জিনিসটা একটু দেখাই দিই। দেখো আমরা 3টা সূত্র শিখলাম, তাই না? কয়টা সূত্র শিখলাম? 3টা সূত্র। একটা হলো P ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু V, বয়েলের সূত্র। এরপর সূত্র শিখলাম চার্লসের সূত্র, V ইজ প্রপোর্শনাল টু T। এরপর শিখলাম গেলুসাকের সূত্র, P ইজ প্রপোর্শনাল টু T। যদি এই 3টা সূত্রকে একত্রে করা হয়, দেখো এই সূত্র কখন খাটে? যখন টেম্পারেচার কনস্ট্যান্ট। এই সূত্র কখন খাটে? যখন প্রেসার কনস্ট্যান্ট। এই সূত্র কখন খাটে? যখন ভলিউম কনস্ট্যান্ট। যদি এই 3টার কোনোটাই কনস্ট্যান্ট না হয়, তখন এই 3 জনের সম্মিলিত সূত্র কাজ করবে। সেই সম্মিলিত সূত্রটা কি? খুবই সহজ, PV/T ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ঠিক আছে, এবং 1 মোল গ্যাসের জন্য এই কনস্ট্যান্টের মান হলো R। ওকে, 1 মোল গ্যাসের জন্য, ফর 1 মোল গ্যাস, তার জন্য এই কনস্ট্যান্টের মান কত? R। এবং n মোল গ্যাসের জন্য, কিসের জন্য? n মোল গ্যাসের জন্য এই কনস্ট্যান্টের মান কত? nR। এখান থেকে আমাদের ফর্মুলা আসছে PV/T ইজ ইকুয়ালস টু nR। দ্যাট মিনস PV ইজ ইকুয়ালস টু nRT। ওকে, এখান থেকে এই ফর্মুলাটা আসছে। একদম সহজ জিনিসপাতি, এগুলো সবই তোমাদের পড়া থাকার কথা। জাস্ট দেখো মনে পড়তেছে কিনা। যদি কোনো কিছু মনে না পড়ে বা মনে পড়তে একটু সমস্যা হয়, আমাকে জানাও, আমি সেটা বুঝাই দিচ্ছি। দেখো এই পর্যন্ত বুঝছো কিনা? এই পর্যন্ত কি আমাদের ক্লিয়ার? দেখ, এই পর্যন্ত ক্লিয়ার? যা আপনার বাইকে বসে বুয়েট ক্যাম্পাসটা ঘুরে দেখার ইচ্ছা ছিল? আচ্ছা ঠিক আছে, ওকে 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 ম্যান, দেখা হবে রজত, দেখা হবে, সমস্যা নাই। দেখো তোমরা সবাই বুঝছো কিনা এই জিনিস? ভাই রে ভাই, অনেক ইচ্ছা মানুষ জানে। গুড, না না ভালো, গুড, ঠিক আছে। দেখো 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 দেখো, এটা কি বুঝতে পারছো এই পর্যন্ত? এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। বাকিদের কি খবর?
বাকিরা বুঝছি, ওকে নাইস, তাহলে এতটুকু আমাদের মনে আছে, আমরা সামনে আগাইতে পারি। ভেরি গুড। আচ্ছা, এই যে এখানে এই পুরো জিনিসটাই লেখা আছে, এখানে কোনটা কি না কি এতক্ষণ ধরে এটাই বুঝাইলাম। আচ্ছা, এখন এটা ফর্মুলা অ্যাপ্লাই করার একটা নিয়ম আছে, দেখো এই যে পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি, হ্যাঁ এখানে একটু এককের ব্যাপার স্যাপার আছে। যখন তুমি এই ফর্মুলা ইউজ করবে, এই ফর্মুলা তোমার অনেক ক্ষেত্রে ইউজ করা লাগবে। যখন দেখবে যে আদর্শ গ্যাসের মানে একটা ম্যাথ করতেছো বাট ম্যাথ কোনোভাবেই মিলতেছে না, তখনই কি করবে, পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি ফর্মুলা অ্যাপ্লাই করবে, ঠিক আছে? এটা অ্যাপ্লাই করলে কিছু না কিছু একটা বের হয়ে আসে যেটা দিয়ে ম্যাথ মিলা যায়। মানে আমার স্টুডেন্ট লাইফ এটা পরীক্ষিত, যে যখনই আদর্শ গ্যাসের কিছু মিলাইতে পারতাম না বা এমন একটা রাশি দরকার হইতো যেটা নাই, আমি তখন পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি অ্যাপ্লাই করতাম, ঠিক আছে? এমন কিছু একটা বের হয়ে আসতো যেটা দিয়ে ম্যাথ সলভ হবে। ওকে, সো পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি অনেক ইম্পর্টেন্ট, বাট এখানে অ্যাপ্লাই করার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে। আর এর দুই রকমের মান হয়, একটা হলো এসআই ইউনিটে 8.314, আর একটা হলো 0.0821। কখন কোনটা ইউজ করবা শুনো, খুবই সিম্পল। যদি তুমি পি ভি টি এগুলা সব এসআই ইউনিটে নাও, তখন তুমি আর এর মান ইউজ করবা 8.314। দ্যাট মিনস যদি তুমি পি এর মান নাও, আচ্ছা নিউটন পার মিটার স্কোয়ার হবে, যদি তুমি পি এর এসআই ইউনিট নাও নিউটন পার মিটার স্কোয়ার অথবা প্যাসকেল, আয়তন যদি নাও এসআই ইউনিটে মিটার কিউবে, তখন তোমার আর এর মান কত বসাবা? 8.314। যদি এরকম হয় তুমি পি নিয়েছো এটিএম এ, ঠিক আছে, ভি নিয়েছো লিটারে, এটা কিসে? লিটারে, তখন আর এর মান কত বসাইতে হবে? 0.0821। সো আপনার কাছে দুইটা অপশন আছে, যে কোনো একটা চুজ করতে হবে। হয় সবগুলো এসআই ইউনিটে বসাবেন, বসানোর পর আর এর মান বসাবেন 8.314, অথবা আপনি পি বসাবেন এটিএম এ, ভি বসাবেন লিটারে, তখন আপনি আর এর মান বসাবেন 0.0821, আর টেম্পারেচার সবসময় কেলভিনেই বসাবেন, ঠিক আছে? সো এটার জন্য মাথায় থাকে, যখন তুমি ফর্মুলাগুলো অ্যাপ্লাই করো তখন একটু মাথায় রাখো। এগুলো কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করার সময় যদি মাথায় না থাকে তখন কিন্তু উল্টাপাল্টা করে ফেলবা, যে তুমি পি বসালে এটিএম এ, ভি বসালে মিটার কিউবে, আর এর মান বসালে 0.0821, এভাবে কিন্তু হবে না। যে কোনো একটা চুজ করতে হবে, আইদার এই রোটা চুজ করতে হবে অথবা এটা, যেটা আপনি কমফোর্টেবল। আই উইল সাজেস্ট দ্য ফার্স্ট ওয়ান, ওকে? ফিজিক্স এটা খুব বেশি লাগে না, এটা কেমিস্ট্রিতে লাগে। সো এই ফার্স্ট ওয়ানটা আমার পক্ষ থেকে সাজেশন থাকবে, এসআই ইউনিট নিয়ে ডিল করা, কারণ এসআই ইউনিট নিয়ে ডিল করা সবচেয়ে বেশি ইজি। বিশ্বাস করো বা না করো, এসআই ইউনিট নিয়ে ডিল করা হলো ইজিএস্ট, ঠিক আছে? সো চেষ্টা করবা এসআই ইউনিট নিয়ে ডিল করার জন্য, আর তুমি যদি সেকেন্ডটাই বেশি কমফোর্টেবল হও, ইন দ্যাট কেস তুমি সেকেন্ডটা অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? গুড। নেক্সট, ওকে, স্বাধীনতার মাত্রা আগে কেন আসলো? না না, স্বাধীনতার মাত্রা তো এখন আসবে না, এখন তো আসবে না, টাটা এগুলো পরে। আর এইগুলা কেন আগে আসতেছে? এই যে হ্যাঁ, গড়মুক্ত পথ আসবে। আচ্ছা, এগুলোর আগে তো আদর্শ গ্যাসের গতিতত্ত্ব কই ভাই? আচ্ছা, গতিতত্ত্বের মনে হয় স্লাইড নেই, আমি দেখাই দিই। দেখো, লেখো আদর্শ গ্যাসের গতিতত্ত্ব, ঠিক আছে? কি লিখবা? আদর্শ গ্যাসের কণার গতিতত্ত্ব। আদর্শ গ্যাসের কণার কি ভাইয়া? গতিতত্ত্ব, ঠিক আছে? একদম সহজ জিনিস। আচ্ছা, সো গতিতত্ত্বে আমাদের একটু থিওরিটিক্যাল আলোচনা আছে, ঠিক আছে, বাট থিওরিটিক্যাল আলোচনা বা সূত্রের প্রমাণ আসলে আমাদের লাগবে না। আদর্শ গ্যাসের গতিতত্ত্বের মধ্যে 5-6টা সূত্র আছে। এই 5-6টা সূত্র কেমনে মুখস্থ করবো বা কেমনে মনে রাখবো, সেটার টেকনিকটা একটু দেখাই দিই। তোমার মনে রাখা লাগবে একটা সূত্র। কোন সূত্রটা? দেখো, তুমি একটা সূত্র মনে রাখবা। কোন সূত্রটা মনে রাখবো ভাইয়া? পিভি ইজ ইকুয়ালস টু 1/3 এম সিআরএমএস স্কোয়ার্ড, ঠিক আছে? আপনি খালি এই সূত্রটা মনে রাখবেন। সিআরএমএস আমরা আসতেছি একটু পরে, এটা হলো গ্যাসের কণার আরএমএস ভেলোসিটি, ঠিক আছে? সো আমরা জাস্ট এই সূত্রটা মনে রাখবো। এখানে পিটা কি? গ্যাসের কণার চাপ, ভিটা হলো গ্যাসের কণার আয়তন, এমটা কি? পাত্রের মধ্যে যতটুকু গ্যাসের কণা আছে তার ভর, ঠিক আছে? তুমি কি একটা পাত্রের মধ্যে বা একটা বক্সের মধ্যে তুমি একটা নির্দিষ্ট পরিমাণ আদর্শ গ্যাস নিছো, তার একটা ভর আছে না? সেই ভরটাই হলো এম। এটা কিন্তু তার আণবিক ভর না, পাত্রের মধ্যে অবস্থিত পুরা ভরটাই হলো এম, ঠিক আছে? আর সিআরএমএসটা কি? পাত্রের মধ্যে অবস্থিত গ্যাসের আরএমএস ভেলোসিটি। ওকে, গুড। এখান থেকে আমাদের বাকি ফর্মুলাগুলো আসবে। দেখো, 2 নম্বর ফর্মুলা এখান থেকে বের করা খুব সহজ। তুমি একটা কাজ করো, ভি কে ওই পাশে নিয়ে যাও, তাহলে কি থাকতেছে? পি ইজ ইকুয়ালস টু 1/3 ইন্টু এম বাই ভি ইন্টু সিআরএমএস স্কোয়ার্ড, ঠিক আছে? এমটা কি? গ্যাসের কণার ভর। তুমি যে একটা পাত্রের মধ্যে গ্যাসের কণা রাখছো, সেই গ্যাসের কণার ভর। ভিটা কি? ওই গ্যাসের কণার আয়তন বা পাত্রের আয়তন। তাহলে এম বাই ভিটা কি হবে? একক আয়তনের ভরকে কি বলে? ঘনত্ব বলে। সো এই এম বাই ভি হবে গ্যাসের কণার ঘনত্ব। তাহলে ফর্মুলা কি আসতেছে? খুবই সহজ, পি ইজ ইকুয়ালস টু 1/3 ইন্টু রো সিআরএমএস স্কোয়ার্ড, ঠিক আছে? এইটা হলো আমাদের গতিতত্ত্বের 2 নম্বর ফর্মুলা।
ঠিক আছে, মনে থাকবে? গুড। এখান থেকে এখন আমরা সিআরএমএস এর ফর্মুলা গুলা বের করবো। দেখো এখান থেকে যদি আমরা সিআরএমএস এর ফর্মুলা বের করি, 3 নাম্বারটা দেখো, 1 নাম্বার থেকে লিখতেছি সিআরএমএস স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 3 কে এই পাশে নাও, 3PV, আর এম কে নিচে নিয়ে আসো, ডিভাইডেড বাই এম। সো এখান থেকে চলে আসতেছে সিআরএমএস ইজ ইকুয়ালস টু রুট ওভার 3PV বাই এম। ঠিক আছে, এই হলো আমাদের আদর্শ গ্যাসের সিআরএমএস ভেলোসিটি বের করার ফর্মুলা। ওকে, এখন পিভি সমান কি? পিভি সমান হলো এনআরটি, রাইট? তাহলে পিভি সমান যদি এনআরটি হয় তাহলে আমরা কি লিখতে পারি? সিআরএমএস ইজ ইকুয়ালস টু রুট ওভার 3nRT ডিভাইডেড বাই এম। ঠিক আছে, এইটা হলো সিআরএমএস ভেলোসিটি বের করার আরেকটা ফর্মুলা। আচ্ছা, এখানে একটু বোঝার মতো ব্যাপার আছে। সিআরএমএস এর আমি আরেকটা ফর্মুলা লিখতেছি, রুট ওভার 3RT বাই এম। এই দুইটার মধ্যে পার্থক্য কি? এখানে একটা এন ছিল, নিচে ছিল ছোট হাতের এম, এখান থেকে আপনি এন সরাই দিয়েছেন, নিচে দিয়েছেন বড় হাতের এম। এই দুটার মধ্যে পার্থক্য কি? শুনো, যখন তুমি উপরে মোল সংখ্যা দিয়ে গুণ করবা, যখন উপরে এন লিখবা, তখন তোমার নিচে পাত্রে অবস্থিত পুরা গ্যাসের ভরই বসানো লাগবে। এটা কি? এটা হলো পাত্রে অবস্থিত পুরো গ্যাসের ভর। পাত্রে অবস্থিত পুরো গ্যাসের ভর। ঠিক আছে, পুরো গ্যাসের ভর। ধরেন আপনার পাত্রের মধ্যে 100 গ্রাম অক্সিজেন আছে, ঠিক আছে? সেই 100 গ্রাম অক্সিজেনের মোল সংখ্যা ধরো কথার কথা 3 মোল, ঠিক আছে? তাহলে উপরে এন এর মান বসবে 3, নিচে কি বসবে? 32 বসবে না, পাত্রের মধ্যে অবস্থিত টোটাল অক্সিজেনের ভরটা বসবে। কতখানি আছে? 100 গ্রাম, নিচে ওই 100 গ্রামই বসবে। ঠিক আছে, আর এই ফর্মুলাতে নিচে বসবে আণবিক ভর। ওকে, আণবিক ভর। বুঝতে পারছো? খুবই সহজ, দুটা ফর্মুলার মধ্যে কোনো পার্থক্য নেই। এম কে এন দিয়ে ভাগ করলে বড় হাতের এমই পাবা, এম বাই এন তোমাকে বড় হাতের এমই দিবে। ঠিক আছে, ওকে। কেমনে ভাইয়া? আরে তুমি একটু আগে মৌল সংখ্যার ফর্মুলা শিখছো না, ভর ডিভাইডেড বাই আণবিক ভর। তাহলে এখান থেকে এটা লেখা যায়, ভর ডিভাইডেড বাই আণবিক ভর আমরা একটু আগে শিখলাম না? তাহলে এখান থেকে যদি আমি এম কে এই পাশে নিই, এন কে ওই পাশে নিই, কি আসে? এম ইজ ইকুয়ালস টু ছোট হাতের এম বাই এন। মানে আমার পাত্রে উপস্থিত অণুর ভরকে অণুর মোল সংখ্যা দিয়ে ভাগ করলে আমি কি পাবো? অণুর আণবিক ভর পাবো। সো হয় আপনি এই ফর্মুলা ইউজ করবেন বা এটা ইউজ করবেন। আমরা নর্মাল নিচেরটা ইউজ করি, ঠিক আছে? এটা বেশি প্রেফারেবল। ওকে, কারণ ওই মূল সংখ্যার গ্যাঞ্জামটা নাই। সো তোমারে বলছে পাত্রের মধ্যে 100 গ্রাম অক্সিজেন গ্যাস আছে, সিআরএমএস কত? ওই 100 গ্রাম কোনো কাজেই লাগবে না। ঠিক আছে, জাস্ট নিচে ওই অক্সিজেনের আণবিক ভরটা বসাবা। যেই গ্যাসের সিআরএমএস বের করতেছো সেই গ্যাসের আণবিক ভর বসবে নিচে। এবং কেয়ারফুল, এখানে ভর যেটা সেটা কিন্তু কেজিতে বসাইতে হবে। ঠিক আছে, অক্সিজেনের ভর 32 বসাই দিলে হবে না, 32 তো গ্রাম, সেটাকে কেজিতে কনভার্ট করতে হবে। 32 মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার -3 দেন বসাইতে হবে, তারপর তোমার প্রপার রেজাল্ট বের হবে। এখানে সবকিছু বসাইতে হবে কিসে বলো তো? এসআই ইউনিটে। ওকে, গুড, ক্লিয়ার। এবার 5 নাম্বারটা আসো। দেখো 5 নাম্বার ফর্মুলাটা আমরা এখান থেকে লিখতে পারি। সিআরএমএস এর আরো একটা ফর্মুলা বানানো সম্ভব, খেয়াল করো। সিআরএমএস ইজ ইকুয়ালস টু রুট ওভার 3p বাই রো। খেয়াল করছো? একদম সহজ, 3p বাই হোয়াট? রো। এখানে রোটা কি? গ্যাসের ঘনত্ব। এই যেখান থেকে লিখেছি, ঠিক আছে? 3টাকে উপরে নেন, রোটাকে নিচে আনেন, রুট করে দেন, সিআরএমএস বের হয়ে যাবে। সো এখানে রোটা কিন্তু আপনি যে গ্যাসের বা যে পাত্রের মধ্যে থাকা গ্যাসের সিআরএমএস বের করতে চাচ্ছেন, সেই পাত্রে গ্যাসের যে ঘনত্ব বা ডেনসিটি সেটা হলো রো। ঠিক আছে, সো এখানকার রোটা কি? রোটা হলো গ্যাসের ঘনত্ব। মনে থাকে জানো, ভুলা যাবে না ভাইয়া, ভুলা যাবে না। ঠিক আছে, গুড, ওকে। এবার আসো গতিশক্তি বের করার ফর্মুলা। এটা কোথা থেকে বের করি? ধরো এখান থেকে বের করি। পিভি ইজ ইকুয়ালস টু হোয়াট ভাইয়া? 1/3 mcrms স্কোয়ার্ড। ওকে, একটা কাজ করো, 2 দিয়ে গুণ করো উপরে নিচে। ওকে, 1/2 mcrms স্কোয়ার্ড। ভাইয়া হাফ mv স্কোয়ার্ড, এটা কিসের ফর্মুলা? হাফ ইন্টু ভর ইন্টু বেগের স্কোয়ার্ড। কিসের ফর্মুলা এটা? রৈখিক গতিশক্তি বের করার ফর্মুলা। তাহলে এই যে হাফ mcrms স্কোয়ার্ড, এটা তোমার কি দিবে? হাফ ইন্টু আদর্শ গ্যাসের ভর ইন্টু আদর্শ গ্যাসের বেগের স্কোয়ার্ড, রৈখিক গতিশক্তি দিবে। সো এই যে জিনিসটা, এটা আমাদেরকে কি দিবে? আদর্শ গ্যাসের রৈখিক গতিশক্তি। কি দিবে ভাইয়া? রৈখিক গতিশক্তি। ওকে, সো এখান থেকে আমরা লিখতে পারি পিভি ইজ ইকুয়ালস টু 2/3 ইন্টু ইকে লিনিয়ার। হ্যাঁ, এটা কিন্তু টোটাল গতিশক্তি না, এটা কি গতিশক্তি? এটা হলো জাস্ট রৈখিক গতিশক্তি। তাহলে ইকে লিনিয়ার কি আসতেছে? ইকে লিনিয়ার আসতেছে 3/2 ইন্টু পিভি। ওকে, এই হলো আমাদের 6 নম্বর ফর্মুলা, আদর্শ গ্যাসের রৈখিক গতিশক্তি বের করার ফর্মুলা। এবং ফাইনালি আমাদের 7 নম্বর ফর্মুলা, সেটা হলো ই কে লিনিয়ার ইজ ইকুয়ালস টু হোয়াট? ইজ ইকুয়ালস টু 3/2 nRT। কারণ পিভির পরিবর্তে আমরা কি লিখতে পারি? nRT লিখতে পারি।
ঠিক আছে। সো এই হলো টোটাল 7টা ফর্মুলা যেটা আপনার আদর্শ গ্যাসের গতিতত্ত্ব থেকে লাগবে। ওকে, এগুলো একটু মাথায় রাখতে হবে এবং এটা কঠিন কিছু না। আপনি যদি একটা একটু ভালো মতো মাথায় রাখেন, বাকি সবগুলো আসলে আপনি এখান থেকে বের করে আনতে পারবেন। ওকে, সো সিস্টেমটা মনে রাখো কিভাবে একটা থেকে বাকিগুলো বের করা যায়, তাহলে আর কঠিন লাগবে না। ওকে, গুড। এখন আমরা একটু আদর্শ গ্যাসের বিভিন্ন রকম বেগ নিয়ে পড়াশোনা করি। আমাদের মেইনলি 3 রকম বেগ নিয়ে পড়াশোনা করতে হবে। একটা হলো আদর্শ গ্যাসের গড় বেগ। প্রথমটা কি? আদর্শ গ্যাসের গড় বেগ। আচ্ছা, গড় বেগ মানে কি বলো? গড় বেগ আসলে খুব ইজি একটা কনসেপ্ট। একটা পাত্রের মধ্যে যতগুলা গ্যাসের কণা আছে সবার বেগকে যোগ করবেন, তাকে ওই গ্যাসের অনুসংখ্যা দিয়ে ভাগ করবেন, তাইলেই কি পেয়ে যাবেন? গড় বেগ পেয়ে যাবেন। ধরেন কথার কথা, আপনার কাছে এরকম একটা পাত্রের মধ্যে n সংখ্যক গ্যাসের অণু আছে। কি আছে ভাইয়া? পাত্রের মধ্যে আপনার কাছে n সংখ্যক গ্যাসের অণু আছে। আপনাকে যদি বলা হয় এটার গড় বেগ কত, আপনি কি করবেন বলেন? এই n সংখ্যক গ্যাসের অণুর বেগটাকে যোগ করবেন। n সংখ্যক বেগকে কি করবেন? যোগ করবেন। মানে যেভাবে করব, v1 প্লাস v2 প্লাস ডট vn, সবগুলো বেগকে যোগ করব। তারপর কি করব? অনুসংখ্যা দিয়ে ভাগ করে দিব। এটাই না এভারেজ বের করার নিয়ম? এটাই আপনারা কি দিবে? গড় বেগ দিবে। ঠিক আছে। এখন এই গড় বেগের একটা স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা কিরকম? v average is equals to root over 8 by pi into rt by m। ঠিক আছে, এটা হলো গড় বেগ বের করার জন্য স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলা এবং আমরা নরমালি এটা ইউজ করি। ঠিক আছে, সহজ জিনিস খুব। ওকে, তাহলে 1 নম্বরটা গেল গড় বেগ। 2 নম্বর যেটা, সেটা হলো সিআরএমএস ভেলোসিটি। ঠিক আছে, আহারে এটা কি লিখলাম আমি? সিআরএমএস বেগ। ঠিক আছে, সিআরএমএস। বলো, সিআরএমএস টা একটু ভালো মতো পড়াই, কারণ মাঝে মধ্যে একটু তোমার টাইপের ম্যাথ আসে। তোমাকে ধরো 10টা গ্যাসের কণা দিছে, দিয়া বলবে সিআরএমএস বের করো। 10টা গ্যাসের কণার বেগ দিয়ে দিছে তোমারে, 1 নাম্বার কণার বেগ এত, 2 নাম্বার কণার বেগ এত, ওখান থেকে মাঝে মধ্যে সিআরএমএস বের করতে বলে। তখন কিন্তু এই ফর্মুলা দিয়ে হবে না, আপনার সিআরএমএস এর বেসিক জানা থাকা লাগবে যে সিআরএমএস কেমনে বের করে, দেন ওখান থেকে আপনি সিআরএমএস বের করতে পারবেন। দেখাচ্ছি আমি, সমস্যা নেই। খেয়াল করো, সিআরএমএস মানে কি? মানে হলো রুট মিন স্কোয়ার ভেলোসিটি। ইস, একটু জায়গা রাখা দরকার ছিল রে, আমার খেয়াল নাই। মাঝে একটু জায়গা রাখিস। রুট মিন স্কোয়ার ভেলোসিটি। ঠিক আছে, এই হলো আমাদের সিআরএমএস এর মানে। ওকে, এখন মাঝখানে একটা একটা করে অফ বসাই দাও। বুঝছো কি করবে? অফ, এখানে একটা অফ, এখানে একটা অফ, এখানে একটা অফ। দেখো কি দাঁড়াচ্ছে। প্রথমে খেয়াল করো, স্কোয়ার অফ ভেলোসিটি মানে আমার পাত্রের মধ্যে যে গ্যাসের অণুগুলো আছে, ধরো একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে কি আছে? গ্যাসের অণুগুলা রাখা আছে যেইভাবে, টাং টাং ডাউ 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 ডাউ, এভাবে। ঠিক আছে, তোমারে বলছে এই অণুগুলার যে ভেলোসিটি সেটাকে স্কোয়ার করো। তাহলে চলো সবগুলো অণুর ভেলোসিটিকে স্কোয়ার করো। v1 স্কোয়ার্ড, v2 স্কোয়ার্ড, v3 স্কোয়ার্ড, এভাবে ডট ডট vn স্কোয়ার, সবগুলোকে স্কোয়ার করছি। এবার কি বলছে? এবার কি বলছে? মিন অফ স্কোয়ার, মানে স্কোয়ার গুলার মিন বের করো। মিন বের করা মানে কি? গড় বের করা। স্কোয়ারের গড় কেমনে বের করবা? সবগুলা স্কোয়ারকে যোগ করে দিবা, সবগুলাকে যোগ করে দিবা, যোগ করে স্কোয়ারের সংখ্যা দিয়ে ভাগ করে দিবা। ঠিক আছে, গড় বের করা হয়ে গেছে। ফাইনালি বলছে রুট অফ মিন, মানে গড়টাকে রুট করো। ঠিক আছে, তাহলে রুট করেন, আপনি কি পেয়ে যাবেন? সিআরএমএস পেয়ে যাবেন। খুবই সহজ, খুবই মানে খুবই সহজ। সো এই হলো সিআরএমএস ভেলোসিটি বের করার নিয়ম। ওকে, সো এই ফর্মুলা মাথায় রাখতে হবে এবং সিআরএমএস এর আমরা আরো অনেকগুলো ফর্মুলা শিখে আসছি, সেগুলো একটু মাথায় রাখতে হবে। রুট ওভার 3 ইন্টু আরটি বাই এম, এটা ছিল একটা। রুট ওভার 3 ইন্টু পিভি বাই এম, এটা ছিল একটা। এখানে কিন্তু অবশ্যই ছোট হাতের এম পিভি দিয়ে ইউজ করলে, ঠিক আছে। অথবা রুট ওভার 3 ইন্টু পি ডিভাইডেড বাই রো, এটা ছিল আর একটা। ওকে, একটু আগে শিখে আসছি, মনে থাকবে? শিওর? গুড। সো এটা ছিল আমাদের সিআরএমএস। এবং আরেক রকম ভেলোসিটি আছে যেটাকে বলা হয় মোস্ট প্রবাবল ভেলোসিটি। বুঝছো, এগুলো সব স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলা। তোমার কাছে মনে হতে পারে যে এই ফর্মুলাগুলো কেমন আসছে, এখানে যা যা দেখতেছো সবকিছু আসছে স্ট্যাটিস্টিক্স থেকে। ওকে, স্ট্যাটিস্টিক্স দিয়ে প্রমাণ করে এগুলা। আমাদের যেমন কবে 3rd ইয়ার না 4th ইয়ারের শুরুতে এরকম একটা কোর্স ছিল যেখানে যেই সব গ্যাসের মানে বেগ টেক স্ট্যাটিস্টিক্স দিয়ে বের করা লাগতো। ঠিক আছে, যাই হোক, ওখানে দেখছিলাম। চলেন 3 নাম্বারটা। 3 নাম্বারটা হলো মোস্ট প্রবাবল ভেলোসিটি, সিএমপি বা সর্বোচ্চ সম্ভাব্যতম বেগ। এটার কনসেপ্টটা খুব ইজি। ধরেন আপনার কাছে একটা পাত্রের মধ্যে 100টা গ্যাসের কণা আছে। কি আছে? 100টা গ্যাসের কণা, এরকম। ওকে, এখন তোমারে বলছে এই যে 100টা গ্যাসের কণা আছে তার মধ্যে 20টা কণার বেগ হলো 100 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 50টা কণার বেগ হলো 50টা কণার বেগ 200 মিটার পার সেকেন্ড এবং 30টা কণার বেগ হলো 150 মিটার পার সেকেন্ড। ঠিক আছে,
তোমাকে বলছে 100টা কণার মধ্যে যদি র্যান্ডমলি একটা কণা পিক করা হয় তাহলে তার বেগ কত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রশ্ন খুব ইজি। তোমাকে একটা পাত্রের মধ্যে 100টা গ্যাসের কণা দিছে, তার মধ্যে 20টা কণার বেগ এত, 50টা কণার বেগ এত, 30টা কণার বেগ এত। তোমাকে বলছে এখান থেকে যদি আমি র্যান্ডমলি একটা কণা পিক করি বা একটা কণা চুজ করি, তার বেগ কত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বলো, এখান থেকে একটা র্যান্ডম কণা চুজ করলে তার বেগ কত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? অবশ্যই 200 মিটার পার সেকেন্ড, কারণ 200 মিটার পার সেকেন্ড বেগওয়ালা এরকম 50টা কণা আছে। ঠিক আছে, সো র্যান্ডমলি একটা চুজ করলে অবশ্যই তার বেগ 200 মিটার পার সেকেন্ড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটাকেই বলা হয় সিএমপি বা সর্বোচ্চ সম্ভাব্যতম বেগ। এবং এটারও একটা স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলা আছে, সেটা কিরকম? সিএমপি ইজ ইকুয়ালস টু √2 ইন্টু RT ডিভাইডেড বাই এম। ঠিক আছে, খুবই সহজ। তাহলে একটু চিন্তা করে দেখেন, 3 রকম বেগ আপনি পেলেন, তার মধ্যে সবচেয়ে বড় বেগ কোনটা? সবচেয়ে বড় হলো আরএমএস, তারপর হলো এভারেজ, তারপর হলো সিএমপি। এবং এদের রেশিও কিরকম হয়? সিআরএমএস, সি এভারেজ এবং সিএমপি, এদের রেশিও হবে ভাইয়া √3, √8/π√2। ঠিক আছে, এই হলো তাদের রেশিও। বুঝতে পেরেছেন? একদম সহজ। ওকে, এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো কিসের জন্য ইম্পর্টেন্ট? এমসিকিউ, মাথায় রাখো। কিসের জন্য ইম্পর্টেন্ট ভাইয়া? এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, মনে থাকবে। গুড, ওকে। এখন এই যে প্রশ্ন যেটা আমি বলতে চাচ্ছিলাম, এরকম প্রশ্ন করতে পারে, ধরো তোমার কাছে 10টা কণা আছে। ঠিক আছে, কি আছে? 10টা কণা। ওকে, তোমাকে বলে দিছে এদের বেগ হলো যথাক্রমে 1 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, ব্লা ব্লা ব্লা, এরকম 10টা বেগ দিয়ে দিছে। ঠিক আছে, দিয়ে তোমার প্রশ্ন করবে এটার এভারেজ ভেলোসিটি কত, এটার আরএমএস ভেলোসিটি কত। তখন তোমার পারা লাগবে, যদি তোমাকে নর্মালি তাপমাত্রা দিয়ে দিত, মোল সংখ্যা দিয়ে দিত, তুমি তো নর্মাল ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারতা। বাট ওরকম না দিয়ে যদি 10টা গ্যাসের কণা দেয়, দিয়ে বলে এক একজনের বেগ এত এত, ওদের আরএমএস কত, ওদের এভারেজ কত, তখন কি করবা? যে বেসিক ফর্মুলাটা আমরা শিখছি সেটা অ্যাপ্লাই করতে হবে। এই ক্ষেত্রে এভারেজ জন্য আমরা কি করব? সি এভারেজ সবগুলোর বেগ যোগ করব, 1 + 5 + 10, এভাবে যতগুলো আছে সবগুলো যোগ করব, তারপর গ্যাসের কণার সংখ্যা দিয়ে ভাগ করে দিব। শেষ, এভারেজ ভেলোসিটি বের হয়ে গেছে। যদি আরএমএস ভেলোসিটি বের করতে বলে, সিআরএমএস ইজ ইকুয়ালস টু কি করব? বলো, আরএমএস এর নিয়ম কি ছিল? প্রথমে বেগগুলোকে স্কয়ার করতে হবে। চলো বেগগুলোকে স্কয়ার করো, 1 স্কয়ার্ড + 5 স্কয়ার্ড + 10 স্কয়ার্ড, এভাবে সবগুলো স্কয়ার করতে হবে। স্কয়ার করার পর এভারেজ করতে হবে বা মিন বের করতে হবে। কেমনে? সবগুলোকে যোগ করে গ্যাসের কণার সংখ্যা দিয়ে ভাগ। তারপর কি করতে হবে? তারপর করতে হবে রুট। এই যে রুট করো, তোমার সিআরএমএস ও বের হয়ে যাবে। ঠিক আছে, সো ম্যাথ কিন্তু এভাবেও আসতে পারে, ওভাবে ডেটা না দিয়ে তোমাকে এরকম ইন্ডিভিজুয়াল কণার বেগ দিয়ে দিতে পারে, সেখান থেকে এভারেজ আরএমএস ও বের করতে বলতে পারে। দেখো পারবা কিনা? পারলে তো কোনো প্যারাই নেই। দেখো দেখো পারবা, দেখো 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 দেখো, এই পারবা কিনা? পারবা না? এই টাইপের ম্যাথ আসলে, এই টাইপের ম্যাথ একবার দেখছিলাম, 22 আসছিল মনে হয়। জি ভাইয়া, ঠিক আছে। 2022 সালে এইচএসসি পরীক্ষায় যেরকম একটা ম্যাথ আসছিল কোন একটা বোর্ডে, ঠিক আছে, এরকম 10টা কণা দিয়ে দিচ্ছে, ইন্ডিভিজুয়াল ভেলোসিটি দিয়ে দিচ্ছে। এখন তুমি মুখস্থ করে গেছো সিআরএমএস এর ফর্মুলা, সিআরএমএস কেমনে বের করে তুমি সেটাই জানো না, লাভ আছে? লাভ নাই, কারণ এখানে তো ফর্মুলা অ্যাপ্লাই করে কোনো লাভ হচ্ছে না তোমার। ওকে, যাই হোক, পারবো, বুঝছি, পারবো। ওকে, ঠিক আছে এভরিওয়ান। ওকে, আমরা এখন একটু কি পড়বো? আমরা একটু পড়াশোনা করবো গড়মুক্ত পথ নিয়ে। স্বাধীনতার মাত্রা আমি একটু পরে আসি, এটা সহজ জিনিস, কঠিন কিছু না। আমরা একটু কিরে ভাই, গড়মুক্ত পথ, হয়েছে গড়মুক্ত পথ, এটা না আমরা একটু আগে পড়াশোনা করি। আচ্ছা, গড়মুক্ত পথ থেকে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখা লাগবে। হ্যাঁ, যেগুলো মাথায় রাখা জরুরি আমি সেগুলো বলে দিচ্ছি। প্রথম কথা হলো গড়মুক্ত পথ জিনিসটা কি। দেখো, গ্যাসের কণাগুলো যখন ফ্রিলি মুভ করে তখন তারা পরস্পরের সাথে কি হয়? সংঘর্ষে লিপ্ত হয়। এ যে ওরে ধাক্কা মারে, ও যে আর একজনের ধাক্কা মারে, এভাবে সংঘর্ষের মাঝখানে তারা একটা নির্দিষ্ট পরিমাণ করে দূরত্ব অতিক্রম করে। ব্যাপারটা কিরকম? ধরো এখানে একটা গ্যাসের কণা আছে, ঠিক আছে, সেইভাবে আসলো, এখানে আসার পর এখানে একটা কণার সাথে ধাক্কা খাইলো। ঠিক আছে, ধাক্কা খেয়ে সে কোন দিক গেল? ধাক্কা খেয়ে গেল সে এই দিকে। এখানে এসে সে আর একটা কণার সাথে ধাক্কা খাইলো, এভাবে। ওকে, ধাক্কা খেয়ে এবার সে কোন দিক গেল? এবার গেল সে এই দিকে। ঠিক আছে, ওখানে গিয়ে সে আরেকটা কণার সাথে ধাক্কা খাইলো, ধাক্কা খেয়ে আসলো সে এই দিকে। এভাবে সে ধাক্কা খাইতে খাইতে চলাচল করতেই থাকবে। দেখো, পরপর দুইটা ধাক্কার মাঝখানে সে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে। ধরো এখানে সে 1 নাম্বার ধাক্কাটা খাইছে, এখানে সে 2 নাম্বার ধাক্কাটা খাইছে। এই পরপর দুইটা ধাক্কার মধ্যে সে কি একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব অতিক্রম করছে না? এই যে দেখো, পরপর দুইটা ধাক্কার মাঝখানে সে কি করতেছে? একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে। পরপর দুইটা ধাক্কার মাঝখানে একটা আদর্শ গ্যাসের কণা যে নির্দিষ্ট পরিমাণ দূরত্ব অতিক্রম করে, সেটাকে আমরা বলি ওই আদর্শ গ্যাসের কণার মুক্ত পথ।
ঠিক আছে, কি বলি, মুক্ত পথ। এতটুকু পথ সে মুক্তভাবে চলাচল করতেছে, মানে এতটুকুর মধ্যে সে কোনো সংঘর্ষে লিপ্ত হয় নাই। এটার আগে সে সংঘর্ষে লিপ্ত হয়েছে, এটার পরে সে সংঘর্ষে লিপ্ত হয়েছে, বাট এইটুকুর মধ্যে কোনো সংঘর্ষ হয় নাই। ঠিক আছে, এর জন্য এটাকে মুক্ত পথ বলা হয় বা ফ্রি পাথ বলা হয়। এরকম অসংখ্য মুক্ত পথের যে গড়, সেটাকেই বলা হয় গড় মুক্ত পথ। ঠিক আছে, গুড। এখন এই গড় মুক্ত পথের ব্যাপারে বেশ কয়েকটা ফর্মুলা আছে, আমাদের মেইনলি দুইটা ফর্মুলা লাগবে। একটা হলো বোল্টজম্যানের ফর্মুলা আর একটা হলো ম্যাক্সওয়েলের ফর্মুলা। ঠিক আছে, বোল্টজম্যানের ফর্মুলাটা কিরকম, গড় মুক্ত পথ ল্যামডা ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই পাই এন ডি স্কোয়ার্ড। ঠিক আছে, এটা হলো কার ফর্মুলা, এটা হলো বোল্টজম্যানের ফর্মুলা। ঠিক আছে, বোল্টজম্যান। ওকে, ঠিক আছে, বোল্টজম্যানের ফর্মুলায় কোনটা কি মিন করতেছে, এই যে এন, এন মিন করতেছে পাত্রের একক আয়তনে অণুর সংখ্যা। কি, পাত্রের একক আয়তনে অণুর সংখ্যা। ঠিক আছে, একক আয়তনে অণুর সংখ্যা। আর ডি যেটা, ডিটা কি, ডিটা হলো অণুর ব্যাস। ওকে, ডি কি, অণুর ব্যাস, ব্যাসার্ধ না কিন্তু, এটা কি, অণুর ব্যাস। বুঝতে পারছো? আচ্ছা, এখন এই যে বোল্টজম্যানের যে ফর্মুলাটা, এইটা প্রপার ফর্মুলা না। এই ফর্মুলায় ঝামেলা আছে। যখন প্রমাণ করা হয় তখন ধরে নেওয়া হয় যে যে গ্যাসের কণার আমরা গড়মুক্ত পথ বের করতেছি সেই শুধুমাত্র গতিশীল, সে বাদে তার চারপাশের যে কণাগুলা তাদেরকে স্ট্যাটিক বা স্থির ধরে নেওয়া হয়। বাট বাস্তব মানে আমি যদি মানে কি বলে বাস্তব বাদ দাও, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রেও যদি চিন্তা করি, স্টিল আমার কি শুধুমাত্র একটা কণায় গতিশীল হয়, মানে এক নাম্বার কণা যখন গতিশীলতা ছুটি করে। সো এইটা বোল্টজম্যানের ফর্মুলার একটা সীমাবদ্ধতা। সে ধরে নিয়েছিল যে আমরা যার গড় মুক্ত পথ বের করতেছি সে বাদে বাকি সবাই স্থির, বাট এরকম তো আসলে হয় না। ঠিক আছে, সো এইটা পুরোপুরি সঠিক নয়, এই ফর্মুলা পুরোপুরি সঠিক নয়, সীমাবদ্ধতা আছে। বললামই তো কি সীমাবদ্ধতা, পুরোপুরি সঠিক নয়। ওকে, এইটা কি একটা কারেক্টেড ভার্সন দিছে হলো ম্যাক্সওয়েল। ঠিক আছে, ম্যাক্সওয়েলের ফর্মুলাটা অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্স থেকে আসছে, জাস্ট এইটাকে একটা কারেকশন ফ্যাক্টর দিয়ে গুণ করা হয়েছে, গুণ করে যে কন্ডিশনগুলো স্যাটিসফাই করতে পারতেছিল না সেগুলো স্যাটিসফাই করানো হয়েছে। ওকে, তাহলে ম্যাক্সওয়েলের ফর্মুলাটা কিরকম, ম্যাক্সওয়েলের ফর্মুলা হলো ভাইয়া এরকম যে আমার গড়মুক্ত পথ ল্যামডা ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই একটা √2 আসবে সামনে, সরি, √2 মাল্টিপ্লাইড বাই পাই এন ডি স্কোয়ার্ড। মানে এখানে জাস্ট একটা √2 দিয়ে গুণ হবে। আবার এখানে একটু ব্যাপার আছে, তোমরা ম্যাক্সওয়েলের যে ফর্মুলা পড়ো বা যেখানে যে গড় মুক্ত পথের যে ফর্মুলাগুলো পড়ো, এগুলা হলো একটা নির্দিষ্ট গ্যাসের জন্য। মানে ব্যাপারটা হলো এরকম, তোমাকে বুঝাই। ধরো একটা পাত্রের মধ্যে শুধুমাত্র হাইড্রোজেন গ্যাস আছে, তখন এই ফর্মুলা ভ্যালিড। একটা পাত্রে শুধুমাত্র অক্সিজেন গ্যাস আছে, তখন এই ফর্মুলা ভ্যালিড। বাট পাত্রের মধ্যে যদি অক্সিজেন আর নাইট্রোজেন একসাথে থাকে তখন এই ফর্মুলা ভ্যালিড না। কেন ভ্যালিড না? তুমি এখানে ডি হিসাবে কার মান বসাবা? তুমি কি অক্সিজেন গ্যাসের অণুর ব্যাস বসাবা নাকি নাইট্রোজেন গ্যাসের অণুর ব্যাস বসাবা? দুটো কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, সো এই ফর্মুলাগুলো তখনই ভ্যালিড বা যেটা এটা তখনই ভ্যালিড যখন পাত্রের মধ্যে একটা গ্যাস আছে। পাত্রের মধ্যে যদি একাধিক গ্যাস থাকে তখন কিন্তু আর এইসব ফর্মুলা কোনোটাই খাটবে না। ওকে, যে ওটা তোমাদের সিলেবাসে নাই, ওটা না পড়লেও চলবে, সিলেবাসের বাইরে আমরা না যাই। সো এখানে দুইটা ফর্মুলা আছে, একটা হলো বোল্টজম্যানের, সেটা এটা, এবং এটা একটা কারেক্টেড ভার্সন আছে, সেটা হলো ম্যাক্সওয়েলের, নিচে √2 দিয়ে গুণ হবে। ওকে, এবং এই ফর্মুলাগুলো কখন খাটে? যখন পাত্রের মধ্যে শুধুমাত্র একটা গ্যাস থাকে। যদি একাধিক টাইপের গ্যাস পাত্রের মধ্যে থাকে তখন কিন্তু এইসব ফর্মুলা কোনোটাই ভ্যালিড হবে না। ওকে, মনে থাকবে, গুড। ঠিক আছে, এখন যদি আমাকে বলে, ধরো র্যান্ডম ভ্যালু দিছে, দিয়া বলছে গড় মুক্ত পথ কত, কোন ফর্মুলা ইউজ করবে, এটা এটা কিছু বলা না থাকলে অবশ্যই ম্যাক্সওয়েলেরটা। ঠিক আছে, কিছু যদি বলা না থাকে বা উল্লেখ করা না থাকে প্রশ্নের মধ্যে অমুকেরটা ইউজ করো তমুকেরটা ইউজ করো, তাহলে অবশ্যই ম্যাক্সওয়েলেরটা করতে হবে। আর কোয়েশ্চেন যদি উল্লেখ করে বলে দেয় বোল্টজম্যানেরটা ইউজ করো বা ম্যাক্সওয়েলেরটা ইউজ করো, তাহলে তো হয়েই গেল। কিছু উল্লেখ না করলে কারটা, ম্যাক্সওয়েলেরটা। ঠিক আছে, ওকে, গুড। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, সেটা হলো গড় মুক্ত পথ কেন সরল রৈখিক হয়? এখানে প্রমাণ টমান দেওয়া আছে, এগুলো লাগবে না কিছু। আহা, কোনো কিছুই গোছানো ভাবে লেখা নেই, আমি লিখে দিই। লেখো, এখান থেকে একটা অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। কি আসতে পারে? অনুধাবনমূলক প্রশ্ন। প্রশ্নটা কি আসতে পারে যে ভাইয়া গড় মুক্ত পথ কেন সরল রৈখিক হয়? কি, গড় মুক্ত পথ কেন সরল রৈখিক হয়? ঠিক আছে, কেন কি হয়? সরল রৈখিক হয়। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, এইটা খুবই 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটার অ্যান্সার কি হবে বলো? খুবই সহজ একটা অ্যান্সার। তুমি একটু চিন্তা করো, গড় মুক্ত পথ কোনটা ছিল? এতটুকু।
তাই না? সংঘর্ষের আগে এবং সংঘর্ষের আগে পরে বলতেছি, দুইটা পরপর সংঘর্ষের মাঝখানে অণু আমার যতটুকু পথ অতিক্রম করছে সেটাই গড়মুক্ত পথ। তার মানে গড়মুক্ত পথ শুরু হওয়ার আগে একটা সংঘর্ষ হয়েছে, গড়মুক্ত পথ শেষ হওয়ার পরে আর একটা সংঘর্ষ হয়েছে। বাট এই গড়মুক্ত পথে চলাকালীন অবস্থায় কোনো সংঘর্ষ হয়েছে না। এই মুক্ত পথে যখন অণু চলবে তখন কিন্তু কোনো সংঘর্ষ হবে না। এটা শুরুতে একটা সংঘর্ষ, শেষে একটা সংঘর্ষ। সো মাঝখানের এই জায়গাটায় কিন্তু কোনো রকম সংঘর্ষ হয় নাই। যদি কোনো রকম সংঘর্ষ না হয় তাহলে কি অণুর উপর কোনো রকম বল কাজ করবে? করবে না। বল তো তখন কাজ করবে এখানে যখন তাদের মধ্যে সংঘর্ষ হবে। সংঘর্ষ না হলে কিন্তু এখানে কোনো রকম বল কাজ করবে না। তার মানে যখন আমার অণুটাই মুক্ত পথটা অতিক্রম করতেছে তখন কিন্তু সে কোনো সংঘর্ষেও লিপ্ত হচ্ছে না এবং তার উপর কোনো বলও কিন্তু কাজ করতেছে না। ঠিক আছে? সো অণু যখন কি করবে, অণু যখন মুক্ত পথ অতিক্রম করবে, লেখো মুক্ত পথ অতিক্রম করবে। ঠিক আছে? অণু যখন কি করবে, মুক্ত পথ অতিক্রম করবে তখন কোনো সংঘর্ষও হবে না, কোনো সংঘর্ষ হবে না। এবং যদি কোনো সংঘর্ষ না হয় তাহলে অণুর উপর কোনো বলও কাজ করবে না। অণুর উপর কোনো বল কাজ করবে না বা কোনো বাহ্যিক বল কাজ করবে না। ঠিক আছে? বাহ্যিক বল কাজ করবে না। এবং যদি একটা বস্তুর উপর কোনো বাহ্যিক বল কাজ না করে তাহলে স্থির বস্তু কি থাকে? স্থির থাকে। গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকে। কই থেকে আসছে? নিউটনস ফার্স্ট ল অফ মোশন। ঠিক আছে? নিউটনস ফার্স্ট ল অফ মোশন, এইটা দিয়ে এটা ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে? যেহেতু এখানে কোনো বাহ্যিক বল কাজ করতেছে না তাহলে অবশ্যই গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। এর জন্য আদর্শ গ্যাসের যে গড়মুক্ত পথ সেটা কি হয়? সবসময় সরলরৈখিক হয়। ঠিক আছে? একদম সহজ, মনে থাকবে। গুড। আচ্ছা, এখন এখান থেকে এমসিকিউ এর জন্য তিনটা ফর্মুলা আছে, সেটাও মাথায় রাখতে হবে। তিনটা ফর্মুলা কি কি? একটা হলো গড়মুক্ত পথ আমার তাপমাত্রার সমানুপাতিক, 2 নাম্বারটা গড়মুক্ত পথ ঘনত্বের ব্যস্তানুপাতিক এবং 3 নাম্বারটা গড়মুক্ত পথ চাপের ব্যস্তানুপাতিক। ঠিক আছে? এটা খুব সহজ জিনিস, মানে তুমি যেখান থেকে প্রমাণ করতে পারো ল্যামডা ইজ ইকুয়ালস টু 1/√2 n পাই এন ডি স্কোয়ার্ড, পাই এন ডি স্কোয়ার্ড। একটা কাজ করো, উপরে নিচে একটা অণুর ভর দিয়ে গুণ করো। কি দিয়ে? একটা সিঙ্গেল অণুর ভর দিয়ে। তাহলে উপরে একটা অণুর ভর দিয়ে গুণ করলাম, ধরো এম হলো একটা অণুর ভর, নিচেও কি করলাম? একটা অণুর ভর দিয়ে গুণ করলাম। ঠিক আছে? ওকে, এখন দেখো এই এম এন জিনিসটা কি? এম হলো একটা অণুর ভর আর এন কি বলতো? একক আয়তনের অণুর সংখ্যা। একক আয়তনে অণুর সংখ্যাকে একটা অণুর ভর দিয়ে গুণ করলে আমরা কি পাবো? একক আয়তনে অণুর ভর পাবো। একক আয়তন অণুর ভর কি জিনিস ভাইয়া? অণুর ঘনত্ব। সো এটা তোমার কি দিবে? অণুর ঘনত্ব দিবে। ঠিক আছে? সো এখান থেকে ফর্মুলা আসে ল্যামডা ইজ ইকুয়ালস টু এম ডিভাইডেড বাই √2 পাই রো ডি স্কোয়ার্ড। ঠিক আছে? সো এখান থেকে আসছে ল্যামডা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু রো। আর ওই আদর্শ গ্যাসের যে নরমাল ফর্মুলা পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি, এখান থেকে আমরা কি বলতে পারি? পিভি ইজ ইকুয়ালস টু ডব্লিউ বাই এম আর টি। সো এখান থেকে আসে পি এম ইজ ইকুয়ালস টু ডব্লিউ বাই ভি, ভর বাই আয়তন, এটা মানে কি? ঘনত্ব, রো আর টি। ঠিক আছে? সো এখান থেকে আসে পি ইজ প্রপোর্শনাল টু রো, ওকে, এবং টি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু রো। ওকে, সো যেহেতু আমার গড়মুক্ত পথ রো এর ব্যস্তানুপাতিক আবার পি রো এর সমানুপাতিক, তার মানে গড়মুক্ত পথ পি এরও কি হবে? ব্যস্তানুপাতিক হবে। আর যেহেতু আমার ঘনত্ব হলো তোমার টেম্পারেচারের ব্যস্তানুপাতিক, আবার আমার যে ঘনত্ব সে গড়মুক্ত পথেরও ব্যস্তানুপাতিক, এর জন্য গড়মুক্ত পথ আর টেম্পারেচার এরা হবে পরস্পর সমানুপাতিক। 2018 সালে যে এইচএসসি পরীক্ষা তখন এই এমসিকিউটা আসছিল, যে বছর আমি পরীক্ষায় ছিলাম। ঠিক আছে? ওই বছর এই এমসিকিউটা আসছিল। সো তিনটা সূত্রই এখানে এমসিকিউ এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, সেটা একটু মাথায় রাখেন। সো আমাদের যদি আদর্শ গ্যাসের তাপমাত্রা চেঞ্জ হয় তাও গড়মুক্ত পথ চেঞ্জ হচ্ছে, যদি ঘনত্ব চেঞ্জ হয় তাও গড়মুক্ত পথ চেঞ্জ হচ্ছে, যদি চাপ চেঞ্জ হয় তাও কিন্তু গড়মুক্ত পথ চেঞ্জ হচ্ছে। সো গড়মুক্ত পথ কিন্তু অনেকগুলা জিনিসের উপর ডিপেন্ড করে চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, জাস্ট হেলাফেলা করে পড়লে হবে না, এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, আই হোপ পারবো, কঠিন কিছু না। ঠিক আছে? তুলে ফেলেছি, তুলে ফেলো। হয়েছে? শিওর শিওর। ওকে, তাহলে আমরা একটু স্বাধীনতার মাত্রা একটু দেখাই দিই। এখানে আসলে তোমাদের এখন আর ডিটেলস পড়ানোর কিছু নাই, আমি জাস্ট একটু বলে দিই স্বাধীনতার মাত্রায় কি করতে হবে। দেখো কই গেল এ ভাই, স্বাধীনতার মাত্রা হয় আর এই তো পাইছি। ওকে, আর একটু আগে আয়। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ওকে, স্বাধীনতার মাত্রা জিনিসটা কি ছিল বলো?
মানে আমাদের তো এখানে নর্মাল একটা বস্তুর স্বাধীনতার মাত্রা নিয়ে স্টাডি করে কোনো লাভ নাই, আমাদের স্টাডি করতে হবে আদর্শ গ্যাসের স্বাধীনতার মাত্রা নিয়ে। বাট তার জন্য তো প্রথমে জানতে হবে যে স্বাধীনতার মাত্রা বা ডিগ্রি অফ ফ্রিডম জিনিসটা কি। জিনিসটা খুব ইজি। একটা বস্তুর যতগুলো অক্ষ বরাবর গতি শক্তি থাকতে পারে সেটাকে আমরা বলি তার স্বাধীনতার মাত্রা বা ডিগ্রি অফ ফ্রিডম। কি বললাম? একটা বস্তুর যতগুলো অক্ষ বরাবর কি থাকতে পারে, গতি শক্তি থাকতে পারে, আমরা সেটাকেই কি বলি তার স্বাধীনতার মাত্রা বা ডিগ্রি অফ ফ্রিডম। সো আমাদের এই সংজ্ঞাটা একটু জানা থাকা লাগবে, এবং আদর্শ গ্যাসের কোন টাইপের গ্যাসের স্বাধীনতার মাত্রা কত হয় সেটা একটু জানা থাকা লাগবে। ঠিক আছে? যেমন আমি যদি বলি এক পারমাণবিক গ্যাস, দু একটা এক্সাম্পল দিই। এক পারমাণবিক গ্যাস হইতে পারে হিলিয়াম হইতে পারে, ঠিক আছে, আর্গন হইতে পারে, এরা এক পারমাণবিক গ্যাস। এদের রৈখিক স্বাধীনতার মাত্রা হয় 3, কৌণিক স্বাধীনতার মাত্রা হয় 0, এবং টোটাল স্বাধীনতার মাত্রা তাহলে 3। ঠিক আছে? কৌণিক স্বাধীনতার মাত্রা, রৈখিক স্বাধীনতার মাত্রা কই থেকে আসতো? এই ব্যাপারটাও খুব সহজ আসলে। তুমি যদি শুধুমাত্র রৈখিক গতির কথা চিন্তা করো, তাহলে রৈখিক গতি যতগুলো অক্ষ বরাবর থাকতে পারে সেটা বস্তুর রৈখিক স্বাধীনতার মাত্রা। যদি তুমি কৌণিক গতির কথা চিন্তা করো, তাহলে কৌণিক গতি যতগুলো অক্ষ বরাবর থাকতে পারে বা যতগুলো অক্ষের সাপেক্ষে থাকতে পারে সেটা হলো ওই বস্তুর কৌণিক ডিগ্রি অফ ফ্রিডমের সংখ্যা। ওকে, এরকম আরো অনেক রকমের ডিগ্রি অফ ফ্রিডম হয়, নর্মালি 6 রকমের ডিগ্রি অফ ফ্রিডম হয়, বাট এইচএসসি সিলেবাসে আমাদের জাস্ট এই দুইটা ডিগ্রি অফ ফ্রিডম নিয়ে আলোচনা আছে, শুধুমাত্র রৈখিক এবং কৌণিক। সো আমরা পড়াশোনা করব এই দুইটা ডিগ্রি অফ ফ্রিডম নিয়েই। ওকে, সো মানে যে কোনো এক পারমাণবিক গ্যাসের জন্য রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম হয় 3টা, কৌণিক ডিগ্রি অফ ফ্রিডম হয় 0টা, তাহলে টোটাল ডিগ্রি অফ ফ্রিডম কয়টা হবে? 3টা হবে, যোগ করলে পাওয়া যাবে। দ্বিপারমাণবিক গ্যাসের জন্য অক্সিজেন, নাইট্রোজেন, এদের জন্য রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম হয় 3টা, কৌণিক ডিগ্রি অফ ফ্রিডম হয় 2টা, টোটাল ডিগ্রি অফ ফ্রিডম কয়টা হবে? 3 + 2 5টা। ওকে, বহুপারমাণবিক লিনিয়ার গ্যাস। বহুপারমাণবিক লিনিয়ার গ্যাস মানে কি? যাদের গাঠনিক সংকেতটা লিনিয়ার। ওকে, যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড। ওকে, কার্বন ডাইঅক্সাইড দেখতে কেমন? কার্বন ডাইঅক্সাইড দেখতে এরকম। ওকে, এরকম দেখতে। গাঠনিক সংকেতটা কি? লিনিয়ার না? সো যদিও ও বহু পারমাণবিক, বাট যেহেতু ওর গাঠনিক সংকেতটা লিনিয়ার বা সরল রৈখিক বা দ্বিপারমাণবিক গ্যাসের মতো, এর জন্য ডিগ্রি অফ ফ্রিডমটাও হয় দ্বিপারমাণবিক গ্যাসের মতো। রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম 3টা, কৌণিক ডিগ্রি অফ ফ্রিডম কয়টা? 2টা, এবং টোটাল ডিগ্রি অফ ফ্রিডম কয়টা? 5টা। বুঝছো? আর যারা বহু পারমাণবিক নন লিনিয়ার গ্যাস, ধরো তোমার জলীয় বাষ্প, ঠিক আছে, জলীয় বাষ্প আছে, তারপর ধরো মিথেন, এই যে গ্যাসগুলা, এদের রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম 3টা, কৌণিকও 3টা, টোটাল কয়টা? 6টা। ওকে, সেই সংখ্যাটা আমাদের একটু মাথায় রাখা লাগবে আদর্শ গ্যাসের গতি শক্তি বের করার জন্য। এই সংখ্যাটা যে কার ডিগ্রি অফ ফ্রিডম কয়টা, এটা জানাটা একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে? সেই সংখ্যাটা একটু মনে রাখলে আর সমস্যা নেই। পারবো? গুড, তাহলে তো হইলো। এখন আসে শক্তির সমবিভাজন নীতি। ওকে, খুব সহজ। শক্তির সমবিভাজন নীতির যে মেইন প্রিন্সিপাল, সেটা আসলে আমাদের খুব বেশি কাজে লাগবে না, বাট মেইন প্রিন্সিপালটা জেনে রাখা ভালো। ঠিক আছে? শক্তি সংরক্ষণ সমবিভাজন নীতি কি বলে? যে আদর্শ গ্যাসের যে টোটাল গতি শক্তি বা টোটাল শক্তি, যেটাই বলো, টোটাল গতি শক্তি আর টোটাল শক্তি তো আদর্শ গ্যাসের জন্য সেইমই, সেটা তার প্রত্যেকটা ডিগ্রি অফ ফ্রিডম বরাবর সমান ভাগে ভাগ হবে। ধরো একটা গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম আছে 5টা, এবং তার শক্তির পরিমাণ 5 জুল, তাহলে এই 5 জুল প্রত্যেকটা ডিগ্রি অফ ফ্রিডম বরাবর সমান সমান ভাগে ভাগ হবে। প্রত্যেকটা ডিগ্রি অফ ফ্রিডম বরাবর 1 জুল করে শক্তি কাজ করবে। ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে আমার গ্যাসের গতি শক্তি যেটাই হোক না কেন, সেটা তার প্রত্যেকটা ডিগ্রি অফ ফ্রিডম বরাবর সমান ভাগে ভাগ হবে। এবং একটা সিঙ্গেল গ্যাসের কণার জন্য প্রত্যেকটা ডিগ্রি অফ ফ্রিডম বরাবর শক্তির পরিমাণ হবে ½ কেটি। ঠিক আছে? এটা কিসের জন্য? একটা সিঙ্গেল গ্যাসের জন্য। একটা সিঙ্গেল গ্যাসের কণার জন্য। ঠিক আছে? কিসের জন্য? একটা সিঙ্গেল গ্যাসের কণার জন্য। এখানে কেটা কি? কি হায়, কি হলো? কি হলো ভাই? নাউজুবিল্লাহ ভাই, ইয়ে কিয়া হুয়া? দাঁড়া, নড়ে টরে গেল নাকি? নড়ে গেছে বোধ হয়। দাঁড়া দাঁড়া দাঁড়া, আচ্ছা হ্যাঁ, নড়ে গেছে মোস্ট প্রবাবলি। দাঁড়া, ইয়ে কিয়া হুয়া? কিরে ভাই, আমি শান্তি মতো পড়াচ্ছিলাম, এর মধ্যে সব নড়াচড়া কেন আবার? দাঁড়াও গাইস, ওই কি হ্যাং করছে? আরে ভাই, এটা কি জ্বালা হইলো? দাঁড়া, এরকম তো হওয়ার কথা ছিল না। না, এটা তো পাচ্ছে। আচ্ছা, এই উপরটা কাজ, ফ্লোটিংটা কাজ করতেছে। ইটস নট ওয়ার্কিং, ইটস নট ওয়ার্কিং, ইটস নট ওয়ার্কিং, কিছুই তো কাজ করছে না এখানে। আরে ভাই, দাঁড়াও, এটাকে একবার রিস্টার্ট দিব। একটা রিস্টার্ট দিলে ইট ক্যান গেট ফিক্সড। একটা রিস্টার্ট দিই, দাঁড়াও।
এই ঝামেলা আবার কই থেকে আসলো? আউ, টং। কি ঝামেলা, মানে পড়াইতে গেলেই ঝামেলা, আমি পড়ানোটাই কি ঝামেলা? গড। যাই হোক, দাঁড়াও, চালু করি আবার। চালু হও, চালু হও, চালু হও বাবা, চালু হও, তাড়াতাড়ি চালু হও। দেখি তোমার কি অবস্থা, তোমার সাথে একটু বোঝাপড়া আছে আর কি, ওর সাথে একটু বোঝাপড়া আছে, দাঁড়াও দেখে নেও কেন গ্যাঞ্জামটা করলো। মেজাজটা খারাপ করে দিছে, ক্লাসের মধ্যে গ্যাঞ্জাম করিস বেটা, মানে বাঙালি হয়ে যাচ্ছিস দিন দিন, দেখ। खोल जा सिम सिम, खोल जा। ये क्या हुआ भाई, ये क्या हुआ? রিফ্রেশই তো কাজ করতেছে না, রিস্টার্ট দিলে কাজ করতেছে না, ও কি পাগলা নাকি? আয় হায়। দাঁড়াও, এটা কি খুলি আরেকবার লাগাবো? দাঁড়াও দেখি, চিন্তা ভাবনা করি না, টাচ খুলে এত লাগায় লাভ নাই, এইচডিএমআই খুলে আরেকবার লাগাবো, তা তো লাভ হচ্ছে না। এটা আবার কেমন গ্যাঞ্জাম, এটা কাজ করতেছে, এটাও কাজ করতেছে না, কাজ করতেছে না কি আসলে তাইলে? দাঁড়াও, ওয়েট অন, ওয়েট অন, একটু গবেষণা চালাই, ওয়েট অন গাইস। ওকে, এবার আসলো। আরে তো গ্যাঞ্জাম করে বসে আছে। আচ্ছা, একে মনে হয় একটু চিকিৎসা করতে হবে, ঠিক আছে, আমাকে একটু সময় দিতে হবে, ওকে একটু চিকিৎসা করতে হবে, ঠিক আছে। আচ্ছা ওকে, প্যারা নাই, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি, কারণ যেহেতু একটু প্যারা দিয়ে দিছে মহাশয়, সো মহাশয়ের প্রতি সম্মানার্থে আমরা ক্লাসটা আজকে এই পর্যন্তই রাখি। বাকি অংশ তাহলে আমাদের পরের দিন শুরু করতে হবে আর কি। আমি ভাবছিলাম আজকে থিওরি শেষ করে দিব, মানে শেষ হয়েও যেত থিওরি, ঠিক আছে, বাট ওর গ্যাঞ্জামের জন্য হইলো না, ওই গ্যাঞ্জাম করলো, গ্যাঞ্জাম করার জন্য হইলো না, এখন কি করবো আর, ঠিক আছে। সো আমাদের লাস্ট অল্প একটু বাকি আছে, সেটা আমরা পরের দিন একবার করে নিব, মানে ওইটুকু থিওরি তার সাথে সিকিউ সলভ করা শুরু করে দিব, ঠিক আছে। সো যতটুকু থিওরি বাকি আছে সেটা আমরা পরের দিন করবো, ওকে। তাহলে আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত থাকুক, কি করবো আর। আরে বাবা কাজ করতেছে না, হোয়াট ক্যান আই ডু, এটা একটু দেখতে হবে কি করা লাগবে না লাগবে, হঠাৎ করে এটা কি সমস্যা হইলো, আই ডোন্ট নো, ঠিক আছে। যাই হোক, তাহলে পরবর্তী ক্লাসে বাকি অংশটুকু নিয়ে দেখা হচ্ছে বাচ্চারা, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সি ইউ গাইস ইন দ্য নেক্সট ক্লাস। আজকের মতো ক্লাস এখানেই শেষ, গুড বাই।